Hello, Cine lovers. Welcome to the second episode of Cineta. আজকে আমরা আছি আমাদের দুজন guest নিয়ে অনামিকা Ahmed from Jagannath University. She is our campus ambassador, and we have the very own campus film society president of Jagannath University, Asif Iqbal Bhaiya. So, ভাইয়া আপনার ব্যাপারে যদি কিছু বলে এপিসোডটা স্টার্ট করুন। অ্যাকচুয়ালি নামটা তো সবাই জানলেন, আসিফ ইকবাল। আমি হচ্ছে ভাইস প্রেসিডেন্ট জগন্নাথ ইউনিভার্সিটি ফিল্ম সোসাইটি। আমি ইউনিভার্সিটিতে মার্কেটিং ডিপার্টমেন্টে পড়াশোনা করছি, বিবিএ শেষ, এমবিও শেষের অবস্থায় আছি এখন। আর হচ্ছে এর বাইরে হচ্ছে আমি যখন থার্ড ইয়ার থেকে আর কি একটা ফিল্ম প্রোডাকশন কোম্পানির সাথে যুক্ত আছি, কর্ণাটকিস। এই তো 4 বছর ধরে কাজ করে যাচ্ছি ফিল্ম সোসাইটির সাথে এবং ফিল্ম নিয়ে। এই তো। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আমাদেরকে এই করোনাকালীন সময়ে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। অনামিকা আহমেদ আপুর ব্যাপারে আপু আপনার ইন্ট্রোডাকশন দেন। আসসালামু আলাইকুম, আমি অনামিকা আহমেদ, ক্যাম্পাস অ্যাম্বাসেডর অফ ডিআইএমএ, পড়ছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। আমি আইন বিভাগে পড়লেও ফিল্ম নিয়ে আমার যেহেতু ইন্টারেস্ট ছিল একটু, সো ফ্রেন্ডের থ্রুতে জানার পরে ডিআইএমএফ এর ক্যাম্পাস অ্যাম্বাসেডর হই। মাঝে মাঝে আমি আমার ক্যাম্পাসের ফিল্ম সোসাইটিতে আমার যাওয়া আসা হয়, রেগুলার যেতে পারি না কিন্তু যাওয়া আসা হয়। আশা করছি ডিআইএমএফ এর সাথে এবং সিনেটার সিজন 2 এর আজকের এপিসোডে আপনাদের সবার সাথে আড্ডা হবে, গল্প হবে, আপনারা সবার সাথেই থাকবেন। থ্যাংক ইউ সো মাচ আপু আমাদের সাথে জয়েন করার জন্য। আমরা আমাদের এই সেকেন্ড এপিসোডে আপনাদের দুজনকে পেয়ে খুবই খুশি। তো আসিফ ইকবাল ভাইয়া, তো আপনি যেহেতু ভাইস প্রেসিডেন্ট আপনাদের জগন্নাথ ফিল্ম সোসাইটির, তো আপনাদের ফিল্ম সোসাইটির কিছু অ্যাক্টিভিটিস এর ব্যাপারে আমাদেরকে জানান। আপনারা কি ধরনের অ্যাক্টিভিটি করেন, তারপরে কি ধরনের অ্যাক্টিভিটি আপনারা করতে পছন্দ করেন? ওকে, অ্যাকচুয়ালি আমি আগে প্রথমে হচ্ছে ফিল্ম সোসাইটি এবং ফিল্ম ক্লাব দুইটা জিনিসের আগে একটু পার্থক্য করে নিই, কারণ হচ্ছে একটা ডিফারেন্স আছে এবং সবাই আমরা এটাকে গুলিয়ে ফেলি। যখন বেশিরভাগ সময় আমরা যখন ফার্স্ট ইয়ারের যখন প্রথম বর্ষের শিক্ষার্থীরা আসে আর কি ইউনিভার্সিটিতে, তখন তারা যখন আমাদেরকে অ্যাপ্লাই করে, ফর্ম ফিল আপ করে, যখন তারা ইন্টারভিউ দিতে আসছে মেম্বার হওয়ার জন্য, তাদেরও অনেক কনফিউশন থাকে যে না, সবাই ভাবে যে এটা ফিল্ম ক্লাব। অ্যাকচুয়ালি হচ্ছে ফিল্ম সোসাইটি কাজই হচ্ছে মানুষকে চলচ্চিত্র, ভালো ভালো চলচ্চিত্র দেখানো, মানুষের মাঝখানে আমরা যেটা বলি সুস্থ ধারার চলচ্চিত্র বোধ, যেটা দেখার জন্য যে আকর্ষণটা সেটা তৈরি করা, এবং যে ফিল্মগুলা ওইভাবে রিচ হয় না বা মানুষ দেখে না হলে গিয়ে, ওই ফিল্মগুলোকে মানুষের কাছে পৌঁছায় দাও। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ফিল্ম সোসাইটি বা চলচ্চিত্র সংসদের কাজ। তো আমরা ওইটাই করে থাকি। জনপ্রিয় চলচ্চিত্র সংসদ 2009 সাল থেকে আমরা যাত্রা শুরু করি। আমাদের ইউনিভার্সিটিতে 2005 সালে হয়। তারপর আমরা 4 বছর পরে আর কি যারা সিনিয়র তখন ছিলেন আর কি, সংস্কৃতি মনা যারা ছিল ওই সময় ফিল্মকে ভালোবাসতো, তারা মিলে ফিল্ম সোসাইটিটা গঠন করে আর কি 2009 সালে। তো তারপর থেকে এটা কাজ চলে আসছে, আমরা স্ক্রিনিং করার মাধ্যমে শুরু করি। রিসেন্টলি আমি যদি বলি, এখন আমাদের মানে রেগুলার যে প্রোগ্রাম গুলো হয়ে থাকে ক্যাম্পাসে, এটা হচ্ছে আমরা বছরের শুরুতে জানুয়ারি মাসে একটা প্রোগ্রাম করেছি, আমাদের সিনেমা চলচ্চিত্র উৎসব। সেখানে হচ্ছে আমরা আমাদের মানে আমাদের দেশের প্রিভিয়াস ইয়ার যেগুলো হয়, যেগুলো লাইমলাইটে আসে না বা হচ্ছে মানুষ তেমন একটা দেখতে যায় না, ওই ফিল্মগুলোকে আমরা সবার সামনে নিয়ে আসি। আমরা আমাদের ক্যাম্পাসে 3 দিন ধরে উৎসব করি। 8টা থেকে 9টা ফিল্ম আমরা প্রতি বছর এই ফেস্টিভ্যালে দেখাই। যেমন এই বছরই আমরা জানুয়ারিতে যেটা হয়েছে, এখানে আমরা নডরাই, তারপর হচ্ছে এবং গত বছরে আমরা দেখেছিলাম হচ্ছে মানে আমি একটা ইন্টারেস্টিং কথা বলে, মানে আমরা কি করি অনেক সময়, মানে হলে গিয়ে মুভি দেখার যে ইয়েটা আর কি, যে কমার্শিয়াল মুভিটা দেখতে আমরা বেশি পছন্দ করি। আমরা কিন্তু নন কমার্শিয়াল বা হচ্ছে আমরা যেটা বিকল্প ধারা চলচ্চিত্র বলি, এগুলো আমরা দেখি না। কিন্তু গত বছর আমি যে জিনিসটা মানে আমার কাছে অনেক কাছে অনেক ভালো লাগছে, সেটা হচ্ছে পাঠশালা বলে একটা মুভি বেরিয়েছিল 2018-তে।
দেন হচ্ছে আরেকটা মুভি বেরিয়ে ছিল, হ্যাঁ পাঠশালা। তো পাঠশালা স্টার সিনেপ্লেক্স অনলি, শুধুমাত্র স্টার সিনেপ্লেক্সে চলেছিল শুধু এক সপ্তাহ, তারপরে আর কোনো হলও পাইনি। কিন্তু আমরা যখন প্রদর্শন করতে গিয়েছি আমরা পুরো হাউসফুল করেছি, এবং যারা ডিরেক্টর ছিলেন আসিফ ভাই, উনি অনেক খুবই মানে আবেগ আপ্লুত হয়ে বলছেন যে এত স্টুডেন্ট দেখে যে সবাই দেখতে আসতেছে। তো আমি হচ্ছে মানুষকে চলচ্চিত্র দেখানোর প্রতি আগ্রহ সৃষ্টি করে। তারপর হচ্ছে আমরা ফেব্রুয়ারি মাসে একটা প্রোগ্রাম করি, যেটা হচ্ছে ভাষা ভিত্তিক চলচ্চিত্র। 21 ফেব্রুয়ারি উপলক্ষে, যেহেতু 21 ফেব্রুয়ারিতে শোটা করা সম্ভব হয় না, তো আমরা এর আগে বা পরে ট্রাই করি যে দেশীয় কোনো ভাষা ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন করার। তারপর হচ্ছে আমরা ট্রাই করি মানে 14 ফেব্রুয়ারি উপলক্ষে একটা শো করে, আমরা প্রতি বছর এটা করি। দেন হচ্ছে আমরা আরেকটা নেক্সট যেটা হচ্ছে বিগ ফেস্টিভ্যাল করে হচ্ছে মুক্তির ছবি চলচ্চিত্র উৎসব। এটা হচ্ছে আমরা 25 মাস উপলক্ষে আর কি, স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা এটা উদযাপন করে থাকি সবাই মিলে। আমরা সোসাইটি থেকেও আয়োজন করি এবং ট্রাই করি সব স্টুডেন্টরা, ভার্সিটি সব স্টুডেন্ট যেন মুভি দেখে। তো এইখানে আমরা হচ্ছে দেশাত্মবোধক বা মুক্তিযুদ্ধ ভিত্তিক যে দেশীয় চলচ্চিত্রগুলা এগুলো প্রদর্শন করি। আর এছাড়া হচ্ছে আমরা প্রতি বছর 3 থেকে 4টা কর্মশালার আয়োজন করি। কর্মশালা ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কর্মশালা কি অ্যাকচুয়ালি ফিল্মকে কিভাবে অ্যাপ্রিসিয়েশন করতে হবে, ফিল্মকে কিভাবে বুঝতে শিখতে হবে, সেটাই আমরা শেখানোর চেষ্টা করি আর কি। আর এর বাদে আমরা হচ্ছে আমাদের সোসাইটির রুম আছে, তো আমরা রুমে বসে আমরা যারা মেম্বার আছি আমরা হচ্ছে ফিল্ম আড্ডা দিই। আমরা হচ্ছে একটা বা দুইটা ছবি দেখি মান্থলি, দেখে সেটা নিয়ে আমরা নিজেদের মধ্যে আলোচনা করি, হ্যাঁ কার কিরকম লাগলো, কে কি বুঝলো, এবং মানে মানে সমগ্র একটা ঘন্টাখানেক একটা আলোচনা করি আমরা। আর এবারে হচ্ছে আমাদের মানে ফিল্ম সোসাইটির যারা মেম্বার আছে তারা বিভিন্ন যে ফিল্ম ফেস্টিভ্যাল গুলো হচ্ছে, ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল বলি, পরে হচ্ছে ইন্টারন্যাশনাল শর্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভ্যাল যেটা হয় প্রতি 2 বছর একবার। তারপর হচ্ছে মুক্তি যুদ্ধ জাদুঘরে যেটা হয় লিবারেশন ওয়ার ফিল্ম ফেস্টিভ্যাল। দেন ঢাকা টক ক্লাব ইদানিং 3 বছর ধরে শুরু হয়েছে। তো আমরাও চেষ্টা করি যে হ্যাঁ এগুলোতে ভলান্টারি হিসাবে কাজ করে, কারণ হচ্ছে এই ফেস্টিভ্যাল গুলোতে তেমন একটা বাজেট থাকে না। তো আমরা ট্রাই করি হ্যাঁ নিজেদেরকে ওইখানে কাজ করে ওইখান থেকে কিছু শিক্ষা নেওয়ার এবং একেও হেল্প করার। হ্যাঁ, আপনাদের তো ফিল্ম সোসাইটিতে আপনারা হচ্ছে বিভিন্ন ধরনের স্ক্রিনিং, তারপরে ওয়ার্কশপ, কর্মশালা যেগুলোর আয়োজন করেন। তো আপনাদের যদি কোনো একটা মানে যেটা হচ্ছে সবচেয়ে ধরেন আপনার মনের মধ্যে সবচেয়ে ফেভারিট, বা আপনি যেটাকে সবচেয়ে বড় ফাংশন বলে মনে করেন, সেরকম যদি একটা এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করতেন। আমি অ্যাজ এ ভাইস প্রেসিডেন্ট অর হচ্ছে মানে ঊর্ধ্বতন কোনো লিডার হিসেবে যদি বলি মানে করেছি, সেই হিসেবে আমি আমাদের সিনেমাটার নাম বলবো। এটা আমরা গত বছর থেকে শুরু করি অ্যাকচুয়ালি 2019 থেকে। তো আমরা প্রথমবার করতেছি, আমরা 9টা থেকে 10টা ফিল্ম দেখানোর ট্রাই করতেছি, এবং আমরা ওইখানেও একটা মানে ফেস্টিভ্যালের মাঝখানে আমরা একটা কর্মশালা করি, যেটা মানে কর্মশালা না অ্যাকচুয়ালি আমরা সেমিনার করছি বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির। তো আমরা ট্রাই করেছিলাম যেন এখানে মানে এখানে ইনভলভ করতে পারি। তো এটা ছিল আমাদের জন্য একটা বিগ চ্যালেঞ্জ যদিও ছিল, কিন্তু ওইটাই আমার কাছে আমার মনে হয় যে মানে ইদানিং এর মধ্যে রিসেন্ট ফেস্টিভ্যাল গুলোর মধ্যে হচ্ছে এক্সপিরিয়েন্স। কারণ হচ্ছে ওইখানে আমরা যে ফিল্মগুলো দেখেছিলাম প্রত্যেকটা ফিল্মের ডিরেক্টর প্রডিউসার এখানে উপস্থিত ছিল, এবং তারা হচ্ছে মানে আমি যদি অ্যাজ এ ফিল্ম স্টুডেন্ট বলি যে হ্যাঁ আমি কিছু শিখতে চাই, আমি কিছু চর্চার ব্যাপারটা শিখতে চাই, তো আমি ওই দিন আমি অনেক কিছুই শিখেছি। কারণ যারা ডিরেক্টর ছিল তারা ইন্ডাস্ট্রিতে ডিরেক্টলি কাজ করতেছে, তো তাদের মধ্যে নিজেদের মধ্যে যে হ্যালো কথা শোনা যাচ্ছে আপু? জি জি ভাই, মনে হচ্ছে আটকে গেছিল। আমরা হ্যালো আচ্ছা হ্যালো আপু, জি ভাই আমরা শুনতে পাচ্ছি, বলেন। তো মানে ওই এক্সপেরিয়েন্সটা আমি বলছি কারণ হচ্ছে 9টা ডিরেক্টর 9টা প্রডিউসার তারা
মানে ইন্ডাস্ট্রির উপর আমাদের ছিল যে মানে আমাদের ইন্ডাস্ট্রিটা কেন এখনো আগাচ্ছে না, তো এই বিষয়ে এবং আমরা আমাদের সেমিনারটা ছিল। আর যদি আমি পার্সোনালি বলি যে আমি যখন 2016 থেকে শুরু করি মেম্বার কাজ করা, তো তখন হচ্ছে আমি এজ এ মেম্বার অফ ফিল্ম সোসাইটি যে ইয়েটা সবার প্রথম অনুষ্ঠানে আমি অ্যাটেন্ড করি, সেটা হচ্ছে আমরা হচ্ছে ভালোবাসা দিবস উপলক্ষে কাতুস কুটুস, তখন হচ্ছে ওই শর্ট ফিল্মটা মাত্র রিলিজ পেয়েছে, শুভাশিস রায়ের, মনোজ প্রামাণিক আর হচ্ছে প্রিয়া বিপাশা অভিনীত। তো তখন মাত্র আমি সেকেন্ড ইয়ারে উঠলাম। তো ওই সময়টা যে হ্যাঁ এত বড় একটা এক্সপোজার, যে আমি দেখতেছি ফিল্ম সোসাইটি সবাই কাজ করতেছে, বড় ভাইদের সাথে কাজ করা, কাজ শিখা, এবং সারা দিনে আমরা 8টা শো করেছি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 8টা শো, কারণ 50 মিনিটস ফিল্ম ছিল এটা, তো আমরা 8টা শো করেছিলাম। এবং স্ক্রিনিং এর সময়, স্ক্রিনিং এর আগে পরে মানে মোট হোল 1 উইক যে সময়টা ছিল আমার কাছে মনে হচ্ছে মানে ওইটা হচ্ছে আমার কাছে খুবই মানে মূল্যবান একটা সময় ছিল ফিল্ম সোসাইটি। কারণ হচ্ছে অ্যাকচুয়ালি আমি 2015 যখন ফার্স্ট ইয়ারে ঢুকি তখন হচ্ছে আমি মানে ফর্ম ফিল আপ করি, আমি ইন্টারভিউ দিতে যাই না। তো ওইটা হচ্ছে অনেকদিন পর একটা বড় প্রোগ্রাম হচ্ছিল, তখন হচ্ছে ফিল্ম সোসাইটি থেকে বলা হয় যে আচ্ছা ঠিক আছে, যারা হচ্ছে আগেও ফর্ম ফিল আপ করেছিল মেম্বার হয়নি তাদেরকে আমরা এজ এ ভলান্টিয়ার ডাকি, তারা কাজ করে কিনা দেখি। কারণ অনেক মানে যারা মেম্বার ছিল তারা ওই মেম্বারে খুঁজছিল না, কারণ 8টা শো দিনে, তো এটা একটা মানে সবার জন্য একটা হেডেক হয়ে যাচ্ছিল ব্যাপারটা। সো ওই তখন আর কি, তখন যে সেক্রেটারি ছিল শাওন ভাই, শরীফ ইসলাম শাওন, তো উনি আমাকে ফোন করে যে হ্যাঁ তুমি কি পারবে, তুমি তো ফর্ম ফিল আপ করেছিলে ফর সমস্যা নেই ভাই, আমি ভলান্টিয়ার কাজ করবো। তো এজ এ ভলান্টিয়ার শুরু করে মানে ইন্টারভিউ না দিয়ে মেম্বার না হয়ে এজ এ ভলান্টিয়ার শুরু করে আছে আমি এখন ভাইস প্রেসিডেন্ট হিসেবে আছি। তো এটা আমার কাছে মানে ওই ফেস্টিভ্যালের কারণে এতখানি আমার কাছে মূল্যবান ফিল্ম সোসাইটিতে। অবশ্যই ভাই, এটা আসলে খুবই ভালো লাগে যখন নাকি দেখা যায় যে একটা স্পেশাল অকেশন বা একটা স্পেশাল মোমেন্টের থ্রুতে একটা ক্লাব বা কোনো একটা অর্গানাইজেশন জয়েন করে এত দূর পর্যন্ত আসা, এটাকে আসলেই অনেক ভালো এবং অনেক স্পেশাল একটা মোমেন্ট হিসেবে ধরা যায়। তো অনামিকা আপু, এখন আমি আপনার কাছে আসবো। আপু আপনি তো আমি হচ্ছে আমি জি ভাইয়া বলেন। না না আমি হচ্ছে নরসিংদী থেকে ঢাকায় আসি পড়াশোনার জন্য আর কি। তো তখনই মানে হ্যাঁ আমি প্রচুর ফিল্ম দেখতাম, কখনো যে আমি ফিল্ম সোসাইটি বা হচ্ছে মানে কোনো একটা অর্গানাইজেশনের কাছে কাজ করব, পরবর্তীতে আমি ফিল্ম ইন্ডাস্ট্রিতে মানে জবের জন্য ঢুকবো, মানে আমার কখনোই মাথায় ছিল না, আমার প্ল্যান অন্যরকম ছিল। তো মানে ওই একটা ফেস্টিভ্যাল কাটুস কুটুস ভালোবাসা দিবস বলে ওই একটা ফেস্টিভ্যাল, একটা ফিল্ম স্ক্রিনিং এর 8টা শো আমার মানে আমি মনে করি হ্যাঁ মোটামুটি আমার লাইফ চেঞ্জ করে দিয়েছে। That's a very great experience that you have shared. তো আমরা এখন অনামিকা আপুর কাছে আসবো। আপু আপনি কি কোনো ক্লাব বা কোনো অর্গানাইজেশনের সাথে যুক্ত আছেন? এখন আমি কোনো ক্লাব বা অর্গানাইজেশনে যাচ্ছি না, কিন্তু আমি লাস্ট ইয়ার 6 মাসের মতো আমাদের জগন্নাথ ইউনিভার্সিটির যে ফিল্ম সোসাইটি আছে সেখানে আমি গিয়েছি। এবং ভাইয়া যেটা বললেন যে ফিল্ম সোসাইটিতে ওখানে রেগুলারই মুভি দেখানো হতো, এবং আমাদের ইউনিভার্সিটির অনেক ছেলে মেয়েরাই মুভি বানাচ্ছে, তো তাদের তৈরি করা মুভিগুলো ওখানে অনেক সময় দেখানো হতো। বা এরকম অনেক মুভি আছে যেগুলো হচ্ছে খুব একটা মানুষ দেখেনি, সেই হারিয়ে যেতে বসা মুভিগুলো যাতে ভিড়ের মধ্যে হারিয়ে না যায়, টিকে থাকে, এই জন্য ফিল্ম সোসাইটি সবসময় চেষ্টা করে যেত। এবং দেখা যেত যে যে কোনো স্পেশাল অকেশনেই ফিল্ম সোসাইটিতে সবাই মিলে একসাথে বসে মুভি দেখা হতো। তো আমি গিয়েছি, এখন যাচ্ছি না, একদম রিসেন্ট আমার যাওয়া হয় না, কিন্তু লাস্ট ইয়ার আমি বেশ কিছুদিন জগন্নাথ ইউনিভার্সিটির ফিল্ম সোসাইটিতে আমার যাতায়াত ছিল। তো আপনি তাহলে ফিল্ম দেখতে অনেক পছন্দ করেন, তার জন্য আপনি হচ্ছে গিয়ে এই অপরচুনিটিটাও মিস করেন নাই। রাইট, আমার ভালো লাগতো বলে আমি গিয়েছি। শুধু আমি না, আসলে আমাদের একটা গ্যাং ছিল, ভার্সিটির ফ্রেন্ডরা থাকে না যে একটা গ্যাং থাকে, তো আমরা সব ফ্রেন্ডরা মিলেই যেতাম, ভালো লাগতো। অ্যান্ড ফিল্ম সোসাইটি সবাই অনেক ফ্রেন্ডলি ছিল, অ্যান্ড একা বসে মুভি দেখাচ্ছে সবার সাথে বসে একসাথে মুভি দেখতে ভালোই লাগতো।
এন্ড সময় অনেক ভালো কাটতো এন্ড অনেক কিছু শেখা যেত। সত্যি বলতে দেখা যেত যে আমি একটা জিনিস জানি না, আরেকজন আরেকটা জিনিস জানে, বা আমি একটা মুভি সম্পর্কে হয়তো জানি না, আরেকজনের কাছ থেকে আরেকটা নতুন একটা মুভির সাজেশন পেয়েছি, দেখেছি। বা এরকম অনেক মুভি আছে যে আমি নামই জানতাম না, সবার সাথে একসাথে বসে দেখা হয়ে গিয়েছে। বা এরকমও হয় যে আমাদের ক্যাম্পাসে তো মুভি দেখানো হয়, সব প্রায়ই দেখানো হয়। তো ওখানে ভলেন্টিয়ার হিসেবে কাজ করতে যেও দেখা যায় অনেক সময় অনেক কিছু শেখা যায়। তো এরকম হয়েছে অনেকবার, আমি অনেক কিছু শিখেছি, অনেক কিছু দেখেছি, অনেক ভালো সময় কেটেছে। সামনেও আমার আরো যাওয়ার ইচ্ছা আছে। এখন পড়াশোনার একটু চাপ, এবং যেহেতু করোনাকালীন সময়, ক্যাম্পাসও বন্ধ। ক্যাম্পাস খুললে আমার পুনরায় আবার যাওয়ার ইচ্ছা আছে, ইনশাল্লাহ যাব। তো আপু, আপনি যেহেতু মানে ভলেন্টিয়ারিং এর কথা বললেন, তো আপনার এরকম কোনো এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করেন যেটা নাকি আপনার কাছে খুব স্পেশাল। সত্যি কথা বলতে আমার ওইভাবে ফিল্ম সোসাইটির হয়ে কোথাও ভলেন্টিয়ার হিসেবে কাজ করার এখনো সৌভাগ্য হয়নি, কিন্তু আমার ফ্রেন্ডরা কাজ করেছে, তখন আমি দেখেছি যে এখান থেকে অনেক অনেক ডিসিপ্লিন শেখা যায়। হ্যাঁ, দেখা যায় যে অনেক সেলিব্রিটিরা আসেন, তাদের মুভির প্রমোটের জন্য আমাদের ফিল্ম সোসাইটির গেস্ট হয়ে দেখা যায় ক্যাম্পাসে আসেন। তখন তাদের সাথে পরিচিত হওয়া যায়, পরিচিতির একটা ব্যাপার থাকে, নিজের ফেস ভ্যালু ক্রিয়েট করা সম্ভব হয় এর মাধ্যমে। আবার দেখা যায় যে যখন আপনার ক্যাম্পাসে যখন বাইরের একটা গেস্ট আসবে, তখন কিন্তু আপনি চাইবেন যে খুব সুন্দর একটা এনভায়রনমেন্টে তাদেরকে রাখতে, তাদের কাছে যেন আপনার ক্যাম্পাসের রেপুটেশন নষ্ট না হয়, আপনার সোসাইটির রেপুটেশন নষ্ট না হয়, সেই ব্যাপারটার দিকে খেয়াল রাখতে। তো তখন কিন্তু দেখা যায় যে কাজ করতে করতে ওই ডিসিপ্লিনের ব্যাপারটা অনেক শেখা যায়। তো যেহেতু আমরা বললামই আপনাকে যে একটা গ্যাং আমরা একসাথে যেতাম, তো ওদেরকে আমি কাজ করতে দেখেছি একবার। তো খুব কাছ থেকে দেখার সুবাদে আমিও শিখতে পেরেছি। তো ফিউচারে আমি আশা করি যে আমি নিজেই ফিল্ম সোসাইটির হয়ে কোথাও ভলেন্টিয়ার হিসেবে কাজ করার সুযোগ পাবো, বা যদি আমার সামনে চান্স আসে আমি একদম সেটা লুফে নিব। এক্সেলেন্ট আপু, এক্সেলেন্ট। আসলে এসব চান্স গুলো লুফে নেওয়ার মতন চান্স থাকে, এগুলো আসলে মিস করলে অনেক কিছু মিস হয়ে যায়। তো আমি এখন আমাদের আসিফ ইকবাল ভাইয়া থেকে জানতে চাবো যে ভাইয়া, আপনাদের তো হচ্ছে আপনি যেহেতু ভাইস প্রেসিডেন্ট, তো আপনার এই ফিল্ম সোসাইটিকে নিয়ে ফিউচার প্ল্যান কি? ফিউচার প্ল্যান বলতে এখনো আমাদের অলরেডি আমাদের কমিটির বয়স শেষ। আমরা হচ্ছে করোনার কালীন সময়ের কারণে করতে পারছি না আমাদের নতুন কমিটিটা। সো আমাদের একটা প্ল্যান করা আছে যে আমাদের একটা ফিল্ম ফেস্টিভ্যাল, মানে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ফিল্ম ফেস্টিভ্যাল করার একটা খুবই গত 4 বছর ধরে আমরা চেষ্টা করছি, কিন্তু হচ্ছে হয় কি পাবলিক ইউনিভার্সিটিতে বাজেট অনেক বড় ইস্যু হয়ে যায় অনেক সময়। সো দ্যাটস ওয়াই আর কি আমরা এখনো ট্রাই করছি। তো আমাদের মেইন প্ল্যান হচ্ছে, এখন আমি থাকি বা হচ্ছে আমি আগামী 1 মাসের মধ্যে চলে যাব, নতুন যে আসবে যাই আসবে না কেন আমাদের সবারই একটা প্ল্যান, যারা জুনিয়র আছে তাদেরও একটা প্ল্যান যে আমরা হচ্ছে ইন্টারন্যাশনাল একটা ফিল্ম ফেস্টিভ্যাল আমাদের পুরান ঢাকা মানে জগন্নাথকে বেস করে আমরা নামাবো। এবং ওইটা স্টুডেন্ট ফিল্ম ফেস্টিভ্যাল, মানে যে কোনো স্টুডেন্ট ওইখানে ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো মানে একদম স্কুল থেকে শুরু করে যে হচ্ছে ফিল্ম ইনস্টিটিউটে পড়তেছে সবাই ফিল্ম জমা দিতে পারবে। তো আমাদের হচ্ছে এটা টার্গেট যে একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ফিল্ম ফেস্টিভ্যাল করা। খুবই চমৎকার আইডিয়া ভাইয়া। এটা আসলে প্রত্যেকটা ইউনিভার্সিটির এরকম কোনো না কোনো অ্যাক্টিভিটিতে পার্ট নেওয়া উচিত আমার মনে হয়। কারণ এতে করে দেখা যায় যে যেহেতু মানে ফিল্ম রিলেটেড ওয়ার্ক করার জন্য বেসিক্যালি নেটওয়ার্কিং এর অনেক প্রয়োজন। তো এইসব ধরনের অ্যাক্টিভিটিস করলে নেটওয়ার্কিংটা অনেক বেশি গ্রো করে। এটা শুধু এক্সিকিউটিভদের জন্য না, এটা একটা ক্লাব বা একটা সোসাইটির বা একটা অর্গানাইজেশনের প্রত্যেকটা মেম্বারের জন্য অনেক ভাইটাল। তো অনামিকা, আপনাকে এখন আমি জিজ্ঞেস করতে চাচ্ছি যে আপনার হচ্ছে ফেভারিট জনরা কি, মানে কোন ধরনের মুভি দেখতে আপনি বেশি পছন্দ করেন? আমার মুক্তিযুদ্ধ ভিত্তিক মুভি দেখতে আমার ভাল লাগে বেশি। কারণ হচ্ছে আমি মনে করি যে আমার যে দেশের জন্ম, যেই দেশ আমাকে এত সুন্দরভাবে আমার মায়ের ভাষায় কথা বলার অধিকার দিয়েছে, যেই দেশ আমাকে এত সুন্দরভাবে স্বাধীনভাবে বাঁচার অধিকার দিয়েছে, আমি যে মানে এত শান্তি নিয়ে আমি যে এখন চলছি, এত ভালো মতো আমার নিজের স্বাধীনভাবে আমি কথা বলছি,
কিভাবে বলছি সেই ইতিহাসটা জানা আসলে খুবই জরুরি। সেজন্য আমার মুক্তিযুদ্ধ ভিত্তিক সিনেমা দেখতে খুবই ভালো লাগে। কারণ আমার মনে হয় যে আমি যখন আমার দেশের জন্ম সম্পর্কে জানবো, এই দেশ আমার জন্য কত কষ্ট করে দেশের মানুষ যে আমাকে এত সুন্দর একটা জীবন পাইয়ে দিয়েছে সেই সম্পর্কে জানবো, তখন আসলে দেশের প্রতি আরো ভালোবাসা, আরো টান, আরো স্নেহ মমতা যাই বলি না কেন অনেক বেশি বেড়ে যায়। আর দেশ তো আসলে আমাদের মা, তাই মায়ের নারী সম্পর্কে জানা খুবই জরুরি। তাই আমি মুক্তিযুদ্ধ ভিত্তিক সিনেমা দেখতে খুবই উপভোগ করি। আর সত্যি কথা বলতে আমি যে খুবই একদম মুভি পার্সন তা না। আমি কম কম মানে অনেক বেশি যে সবার মতো মুভি দেখা হয় একদমই তা না। আমার মুভি কম দেখা হয়, বাট যতটুকুই দেখি আমার মুক্তিযুদ্ধ ভিত্তিক যে চলচ্চিত্র আছে সেটা দেখতে আমার বেশি ভালো লাগে। আর আমি কি অন্য একটা ছোট্ট একটা কথা বলতে চাই, বলি? জি আপু, অবশ্যই বলেন। আচ্ছা, আমার হচ্ছে একটা ভুল ধারণা ছিল, হ্যাঁ একদমই একটা ভুল ধারণা ছিল। আমি মনে করতাম যে সিনেমা নিয়ে কাজ করতে হলে কেবলমাত্র সিনেমা নিয়েই মানুষকে পড়াশোনা করতে হবে। হ্যাঁ, সিনেমা নিয়ে পড়াশোনা না করলে মনে হয় এই ব্যাপারে কারো আগ্রহ থাকা যায় না বা এই ব্যাপারে কাজও করা যায় না, আমার এইরকম একটা ভুল ধারণা ছিল। তো আমার একটা ফ্রেন্ড আছে, ও হচ্ছে ইউল্যাবে সাংবাদিকতায় পড়াশোনা করছে। তো ওর সাথে একদিন আমার কথা হচ্ছিল, কথা হতে হতে ও একদিন আমাকে বললো যে তোর কেন এরকম মনে হয় যে মুভি নিয়ে শুধুমাত্র পড়াশোনা করলে তুই এই ব্যাপারে কাজ করতে পারবি? ব্যাপারটা কিন্তু এরকম না। তো আমি বললাম যে আমি তো আসলে অতটা মুভি, মানে আমি যে খুব একদম মুভি ফ্রিক একজন মানুষ সেটাও না, বা আমি বিষয়ে পড়াশোনা যে করি সেটাও না, কিন্তু আমার ভাল লাগে, আমার কাজ করতে ইচ্ছা করে, বা আমার মুভি দেখতে, আমি যখন দেখতে বসি আমার কাছে ভাল লাগে, আমি উপভোগ করি। তখন হচ্ছে ও আমাকে বললো যে হ্যাঁ, তুই কিন্তু মানে এটা নিয়ে কাজ করার জন্য যে তোর পড়াশোনাই করতে হবে এটা নিয়ে, এরকম কিন্তু না। তখন আমি দেন আমার মনে হলো যে আচ্ছা ঠিক আছে আমি আইনে পড়াশোনা করতেছি, আমি অবশ্যই আমার প্রফেশনটাকে এদিকে আমি অবশ্যই দাঁড় করাতে পারি। কিন্তু ব্যাপারটা এরকমও না যে আমি মুভি নিয়ে কোনো কাজ করতে চাইলে বা সিনেমা কেন্দ্রিক চলচ্চিত্র কেন্দ্রিক কোনো কাজ করতে চাইলে আমি পারবো না। এই ব্যাপারটা নিয়ে আমি একটু পড়াশোনা শুরু করলাম, যাতে একটু দেখি। তো আমি যখন একটু ঘাটাঘাটি করি তখন আমি দেখলাম যে আমাদের খুব পরিচিত একজন মুখ, তিনি হচ্ছেন অমিতাভ রেজা। তো উনি কিন্তু আসলে প্রথমেই চলচ্চিত্র নিয়ে পড়াশোনা করেননি। উনি দেখলাম যে উনি পুনেতে একটি বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়েছিলেন অর্থনীতিতে। সেখানে পড়তে গিয়ে সিনেমা দেখতে দেখতে তার সিনেমার প্রতি ভালোবাসা তৈরি হয়, সিনেমার সাথে তার প্রেম হয়। তারপর অর্থনীতি পড়তে পড়তে তিনি ঠিক করেন যে তিনি সিনেমা নিয়ে কাজ করতে চান। এরপর আমি চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে তাহলে আরেকটু দেখি। দেন আমি যখন আরেকটু এটা নিয়ে পড়াশোনা করতে চাইলাম বা আরেকটু ঘাটাঘাটি করলাম, তখন আমি দেখলাম যে আমাদের সকলের খুবই পরিচিত মোস্তফা সরওয়ার ফারুকী, তিনি নিজেও প্রাতিষ্ঠানিকভাবে পড়াশোনা করে এই মিডিয়াতে কাজ করা বা চলচ্চিত্র নিয়ে কাজ করতে শুরু করেন। তখন আমার মনে হলো যে আচ্ছা, তাহলে ওনারা যেহেতু করেছেন, হ্যাঁ ওনারা অনেক বড় মাপের মানুষ হয়েছেন, কিন্তু ওনারা তো কাজ করতে করতেই শিখেছেন। তাহলে কেন আমি এই ভুল ধারণাটা নিয়ে বসে আছি যে আমাকে চলচ্চিত্র নিয়ে কাজ করতে হলে মানে আমাকে চলচ্চিত্র নিয়ে কাজ করতে হলে কেবল আমাকে এই বিষয়ে পড়াশোনা করতে হবে? আমি হ্যাঁ, পড়াশোনা তো অবশ্যই করতে হবে, আমি নিজে নিজে পড়াশোনা করেও নিজে অনেক কিছু জেনে বা ছোট ছোট কাজ থেকে শিখেও আমি চলচ্চিত্র নিয়ে আগাতে পারি। তো এভাবেই আস্তে আস্তে যখন আমি DIMF অর্থাৎ ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম মেকিং নিয়ে জানলাম, তখন আমি ভাবলাম যে ঠিক আছে, এটা দিয়ে কেন না আমার যাত্রা শুরু হোক, আমি এখান থেকেই না হয় একটু একটু করে শিখতে শিখতেই আগাই। তারপর সিনেটায় আমি যখন ডাক পেলাম আমি বললাম ঠিক আছে, এটাই না হয় আমার দ্বিতীয় যাত্রা হোক, যেখান থেকে আমি আস্তে আস্তে শিখতে শিখতেই না হয় সামনের ভবিষ্যতে কাজ করতে পারি। সো এই হচ্ছে আমার স্টোরি, আপাতত বলার মতো আর কিছু নেই। আপু, আপনার কাছে আমার আরেকটা কোয়েশ্চেন। আপনি যেহেতু বললেন যে আপনার LLB পড়ার পাশাপাশি এখন আপনার হচ্ছে ফিল্ম প্রোডাকশনে কাজ করার ইন্টারেস্টটাও আস্তে আস্তে জেগেছে, তো সেই ক্ষেত্রে আমি জানতে চাবো যে একটা ফিল্ম প্রোডাকশনের সময় আপনি কোন ডিপার্টমেন্টটাতে কাজ করতে বেশি পছন্দ করবেন? সত্যি বলতে ফিল্মের ব্যাপারে আমরা কিন্তু জাস্ট
স্ক্রিনে যতটুকু দেখা যায় আমরা কিন্তু ততটুকুই দেখি। হ্যাঁ, স্ক্রিনে যাদেরকে দেখতে পাই আমরা কিন্তু তাদেরকে বেশি, মানে যার ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে আমরা তাদেরকেই শুধু বাহবা দেই, কিন্তু তাদেরকে সুন্দরভাবে প্রেজেন্ট করার পিছনে কিন্তু অনেক মানুষের পরিশ্রম থাকে, রাইট? তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে লাইটম্যান, ক্যামেরাম্যান, প্রডিউসার, ডিরেক্টর সবার পাশাপাশি কস্টিউম কিন্তু অনেক বড় একটা বিষয়। কস্টিউম যদি সুন্দর না হয় বা কোনো একটা সিনারিওর সাথে যদি আপনার কস্টিউম ভালো না যায়, সেই ক্ষেত্রে কিন্তু সেটা গ্রহণযোগ্যতা পায় বলে আমার মনে হয় না। তো আমি যদি ফিউচারে কাজ করি, আমার এই ড্রেস ডিজাইন বলি বা ডিজাইন বলি, এই হিসেবে আমার কাজ করার ইচ্ছা আছে। এবং সত্যি কথা বলতে আমি মনে প্রাণে চাইছি যেন আমি ফিউচারে এই ব্যাপারে কাজ করবো, ইনশাল্লাহ আমার ইচ্ছা আছে। হোপফুলি আপু আপনি এরকম একটা চান্স পান, আমি মন প্রাণ দিয়ে দোয়া করি আপনার। আমরা ফিউচারে হয়তো কোনো একদিন একসাথে কাজ করব। তো আমি যদি কখনো কোনো ফিল্ম বানাই তখন আমি অবশ্যই আপনার সাথে যোগাযোগ করব। ইনশাআল্লাহ। তো আসিফ ইকবাল ভাই, আপনার ব্যাপারে আমি জানতে চাচ্ছিলাম যে আপনাদের যেহেতু প্রত্যেক উইকে একটা করে স্ক্রিনিং হয়, রাইট? হ্যাঁ, আমরা চেষ্টা করি। অনেক হ্যাঁ, সময় তো অনেক প্রতিবন্ধকতার কারণে সম্ভব হয় না, বাট আমরা চেষ্টা করি। হ্যাঁ, তো আপনাদের যে প্রত্যেক উইকে আপনারা একটা করে মুভি, মানে প্রত্যেক উইকে একবার করে মুভি স্ক্রিনিং করেন, তো সেই ক্ষেত্রে আমি জানতে চাবো যে সেই স্ক্রিনিং এর মধ্যে আপনার কোন মুভিটা সবচেয়ে বেশি পছন্দের ছিল? স্ক্রিনিং এর ক্ষেত্রে ওইভাবে আমি বলতে চাই না। আমি যদি হোলিন বলি আর কি, ইনগ্লোরিয়াস বাস্টার্ডস, এই মুভিটা আমি মানে পার্সোনালি আমার খুব পছন্দের। কারণ হ্যাঁ, আমার ক্রিস্টোফার নোলানকে খুব ভালো লাগে, তার কাজ অসাধারণ লাগে। কিন্তু কোয়েন্টিন টারান্টিনোর এই ফিল্মটা মানে হ্যাঁ, আমি মার্টিন স্কর্সেজে মানে অ্যাজ এ আমি যেহেতু আমার নিজেও আমি হচ্ছে ডিরেকশনের দিকে আমার হচ্ছে ইন্টারেস্ট, আমি ওই দিকেই কাজ করতে পছন্দ করি। কিন্তু সেই হিসেবে আমি অনেক ডিরেক্টরের ফিল্ম আমার দেখা হয়, আমি হচ্ছে এই অ্যাক্টর বেস ফিল্ম কখনোই দেখি না। এটা হচ্ছে আমার আমি যখন থেকে মানে এটা করতে ইন্টারেস্টটা চলে আসছে ডিরেকশনের প্রতি, তারপর থেকে আমি আর কখনো অ্যাক্টর বেস, হ্যাঁ ছোট থেকে আমি অ্যাক্টর বেসই দেখেছি, কিন্তু তারপর থেকে আমার অ্যাক্টর বেস মুভি দেখা হয় না, আমি ডিরেক্টর বেস মুভি। সেই হচ্ছে মানে মার্টিন স্করসেজে হচ্ছে নোলান, এরা হচ্ছে আইডল। কিন্তু এদের বাইরে মানে কুইন্টিন টারান্টিনোর এই যে ইনগ্লোরিয়াস বাস্টার্ড ফিল্মটা, এটা হচ্ছে আমার সবচেয়ে বেশি পছন্দের। একটাই কারণ হচ্ছে আমি, আপনি যেটা বললেন অনেকে কাজ করেন জনরার কথা, যে পছন্দের জনরা, কিন্তু আমি পার্সোনালি কোনো জনরাকে ওইভাবে ফেভারিট বলি না বা পছন্দের বলি না। আমি সব ধরনের ফিল্ম, সব ধরনের, কারণ যে কোনো একটা জনরার ফিল্ম দেখে আমার মনে হয় না যে আমি সবকিছু জানতে পারবো, সবকিছু শিখতে পারবো বা সবকিছু দেখে ফেলতে পারবো। আমি সব জনরার ফিল্ম দেখি, কিন্তু আমি যেটা খুঁজি ফিল্মের মধ্যে সেটা হচ্ছে এঙ্গেজমেন্ট, যে ফিল্মটা আমাকে এঙ্গেজ করতেছে কিনা, যে ফিল্মটা আমি দেখতেছি, ফিল্মটা দেখতে দেখতে আমার একটা হাই চলে আসলো, এটা এঙ্গেজমেন্ট না। হ্যাঁ, ফিল্মটা দেখতে দেখতে আমার ইন্টারেস্ট জাগতে হবে। তো ইংরেজ বাস্টার্স এর কথা কেন বলি, আমি মানে প্রথম যে সিনটা ছিল আমার, মানে ওই সিনটা থেকে হচ্ছে আমি মানে একটা ফিল্মের প্রথম সিন যখন আপনাকে এঙ্গেজ করে ফেলবে ফিল্মের প্রতি, তখন আর আপনি আর কি বলবেন যে আপনার ফুল মুভি দেখা দরকার হয় না, আপনি জাস্ট ফার্স্ট সিন দেখলেন, তারপর থেকে আপনি বসে গেলেন যে না, এই মুভি শেষ না করে উঠে যাবে না। তো দ্যাটস আর কি আমি বলি যে না, ইনগ্লোরিয়াস বাস্টার্স এটা হচ্ছে আমার ফেভারিট মুভি আমার দেখা। আপনার এই মুভিটা কেন সবচেয়ে বেশি ফেভারিট, আমি এটা জানতে চাবো আপনার কাছে, আমার এটাতে কিউরিওসিটি। আমার এটা যেটা বললাম যে এঙ্গেজমেন্টের ব্যাপার, মানে এটা যে ফার্স্ট সিনটা ছিল, মানে হচ্ছে নর্মালি আপনি মানে শুরু হয়েছে স্টোরি, একটা বিল্ড আপ হয়, প্রত্যেকটা স্টোরি একটা বিল্ড আপ আছে। হ্যাঁ, কোয়েন্টিন টারান্টিনোর অন্যান্য মুভি দেখি আমরা, অন্য যে কোনো মুভি দেখি কোয়েন্টিন টারান্টিনোর, আমরা দেখবো একটা বিল্ড আপ তৈরি করে, প্রত্যেকটা ডিরেক্টরই প্রথম থেকে একটা বিল্ড আপ তৈরি করে। কিন্তু প্রথম সিনটাতেই মানে প্রথম যেই সিনটা ছিল ওইটাতেই এইভাবে সে একটা সিচুয়েশন ক্রিয়েট করছে টারান্টিনো, এবং হচ্ছে বিশেষ করে অ্যাক্টরস যারা ছিল তারা মাইন্ড ব্লোয়িং ওইখানে, মানে একটা সিনের মধ্যে তারা এইভাবে নিজেদেরকে ঢেলে দিছে। প্রত্যেক ওইখানে মেইন ছিল 2 জন, তারপর আরো কিছু পার্শ্ব অভিনেতা ছিল, তো সবাই মিলে ওই সিনটাকে এভাবে ফুটায় তুলছে, মানে ওই সিনটা দেখার পরে আমি হচ্ছে মানে যে না, একটা ফিল্মের প্রথম সিন কিভাবে এতটা এঙ্গেজ
মেন থাকতে পারে একটা ফিল্মে, জাস্ট এটা, মানে আর কিছুই না। মানে পুরো ফিল্ম নর্মালি কোয়েন্টিন টারান্টিনো ফিল্ম যা হয়, ইনগ্লোরিয়াস বাস্টার্ডস ওই ফর্মুলা। হ্যাঁ, আমরা যে কোয়েন্টিন টারান্টিনো ফিল্ম দেখি অনেক রক্ত দেখি, টারান্টিনো ফিল্মে যা হয় অনেক ডায়লগ ডেলিভারি থাকে, অনেক লং শট থাকে, যে অনেক বড় একটা সিন চলতেছে, টারান্টিনোর ফিল্ম এগুলাই। এবং সিনের মধ্যে অ্যাক্টররা নিজেদেরকে ঢেলে দেয়, মানে অ্যাক্টিং এর হিউজ পরিমাণে অপরচুনিটি থাকে টারান্টিনোর মুভির ক্ষেত্রে। সো এটা ইনগ্লোরিয়াস বাস্টার্ডস তো তার ব্যতিক্রম না। তার সব পাল্প ফিকশন বলি আমরা, আমরা হচ্ছে রিজার্ভার ডগস বলি, আর হচ্ছে এই জ্যাঙ্গো আনচেইনড বলি, আর হচ্ছে ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড বলি, সব ফিল্ম কিন্তু তার মানে এই একটা জিনিস সে রাখে যে ইন্টেন্স ব্যাপারটা। কিন্তু ফার্স্ট সিনেই আপনি ইন্টেন্স দিয়ে দিছে, আমি মানে আর কোনো ফিল্ম দেখি না যে প্রথম সিন, একটা মুভির প্রথম সিন এই পরিমাণে ইন্টেন্স হইবে। যে জিউ মানে ফিল্মটা হচ্ছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের উপর, তো যারা হচ্ছে জার্মান আছে তারা জুসদের মারতেছে, তো একটা পরিবার আছে তারা জুসদেরকে হচ্ছে আশ্রয় দিছে। তো আপনি ফিল্মের শুরুতে জানতেছেন না যেখানে জুসদেরকে আশ্রয় দেওয়া হয়েছে। ফিল্ম শুরু হয়েছে একটা পুলিশ বা হচ্ছে আর্মি ম্যান জার্মানির বা জার্মানির হয়ে কাজ করে, সে একটা লোকের ঘরে আসছে, লোকের সাথে কথা বলতেছে, লোককে ইনকোয়ারি করতেছে। ইনকোয়ারি করতে 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 একটা পর্যায়ে আপনি দেখলেন যে না, ইনকোয়ারির কারণটা কি, তারা এখানে জুসদের খুঁজতেছে। সে বলতেছে এখানে কোনো জুস নাই, কিন্তু তার ওই ঘরের পাটাতনের নিচে, মানে কাঠের পাটাতন, ওইটার নিচে হচ্ছে জুসদেরকে একটা ফ্যামিলি, জুসের একটা ফ্যামিলি সে আটকে রাখছে। মানে ওই সিনটা এইভাবে সে ক্রিয়েট করা হয়েছে এবং অ্যাক্টিং এর মাধ্যমে, ডায়লগ ডেলিভারির মাধ্যমে, মানে আপনার ওই সিনের পর থেকে মনে হচ্ছে না এই ফিল্মটা এক বছর না দেখে শেষ করে ওঠা সম্ভব না। তো আমি যেটা বললাম যে আমি এঙ্গেজমেন্টটাকে সবচেয়ে বেশি করি, কিন্তু অন্য কোনো ফিল্ম আমি প্রথম সিনে এতটা এঙ্গেজ হই না যেটা আমি এই ফিল্মে হয়ে গেছি। দ্যাটস ওয়াই আর কি, যে মানে বারবার একটা কথা বলছি এঙ্গেজমেন্টের ব্যাপারে, যে প্রথম সিনেই এতটা ইন্টেন্স ছিল, আমি আর কোনো ফিল্মে প্রথম সিনটা এত ইন্টেন্সিটি পাইনি। দুঃখজনকভাবে আমার এই ফিল্মটা এখনো দেখা হয় নাই। আপনার কথা শুনে অবশ্যই এখন আমার মনের মধ্যে একটা ইচ্ছা জাগছে যে না, এই মুভিটা আসলেই দেখা উচিত। তবে অবশ্যই আমি যখন দেখা শুরু করি ফিল্মটা, আমি তখনও আমার এই যে ডিরেকশনের কথা বললাম না, এদিকে আমার নজর আসে না। আমি ব্র্যাড পিটের জন্য শুরু করি, যে ফিল্মটাতে ব্র্যাড পিট আছে, তো দ্যাটস ওয়াই আমার শুরু করা। কিন্তু তারপর থেকে আমি মানে তখন আমি নিজে ফিল্মটা দেখার পর আমি খুঁজে বের করি যে কার মুভি এটা, যে কে করছে এটা। কারণ তার আগেও আমার হচ্ছে ডিরেক্টরদের প্রতি এত একটা ইয়ে ছিল না যে হ্যাঁ ডিরেক্টর অনুযায়ী আমি মুভি দেখবো। তারপর আমি শুরু করি যে না, আরে কোয়েন্টিন টারান্টিনো, দেন পাল্প ফিকশন আমার আগেই দেখা ছিল। তখন আমি যখন মানে টারান্টিনোর হিস্ট্রিতে যাই যে তার কি কি মুভি ছিল, তারপর দেখি না পাল্প ফিকশন অলরেডি আমার দেখা আছে, আমি ইনগ্লোরিয়াস বাস্টার্ডস দেখে ফেলছি। দেন আমি হচ্ছে এই রিজার্ভার ডগস দেখিও না, এটা ইনগ্লোরিয়াস বাস্টার্ডস আগেই করা, বাট আমি এটা পরে দেখি। তো আমাদের এই পুরো অনুষ্ঠানটা যেহেতু ডিএমএফএফ ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম মেকিং এর একটা পার্ট, তো অনামিকা আপু আপনার কাছ থেকে আমি জানতে চাচ্ছি যে মোবাইল ফিল্ম মেকিং এর ব্যাপারে আপনার কি মতামত? আপনার কাছে এটা মানে কি মনে হয় যে এটা নেক্সট জেনারেশন বা এই জেনারেশনের জন্য কতটুকু উপকারী এবং কতটুকু ভালো? প্রথমত আমি যেটা বলবো, আগে না ফিল্ম মেকিং মানেই আমার কাছে মনে হতো যে অনেক বড় ক্যামেরা থাকবে, অনেক বড় লাইট থাকবে, অনেক যন্ত্র থাকবে, মানে বিশাল একটা আয়োজন হবে, এলাহি কাণ্ড কারখানা, এরকম একটা ব্যাপার। মোবাইল দিয়েও যে ফিল্ম মেক করা যায় এটা আসলে আমি অনেক অনেক পরে এটা আমার মনে হয়েছে যে হ্যাঁ আসলেই তো, মানে মোবাইল দিয়েও তো চাইলে ফিল্ম মেক করা যায়। এক্ষেত্রে আমার মনে হয় যে এটার প্রধান যে সুবিধাটা রয়েছে সেটা হচ্ছে ব্যয় কিন্তু একদমই কম। আমাদের সবার হাতেই কিন্তু মানে যার যেমন সামর্থ্য সেই অনুযায়ী কিন্তু আমাদের সবার হাতে একটা করে স্মার্টফোন রয়েছে। সেই স্মার্টফোনটা দিয়ে আমি যদি ফিল্ম মেক করতে পারি, আমার যদি এত যন্ত্রের প্রয়োজন না হয়, সেই ক্ষেত্রে কিন্তু প্রথম এবং প্রধান যেই সুবিধা সেটা আমি বলবো যে ব্যয় কম। ধরুন একজন স্টুডেন্ট, মানে আমি যেমন একজন স্টুডেন্ট, আমার খুব ইচ্ছা যে আমি একটি ছোট স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র তৈরি করতে চাই, কিন্তু যে যন্ত্রগুলো প্রয়োজন বা যে মানে একটা ক্যামেরার দরকার বা একটা লাইট বলেন বা
মনিটর বলেন খুব ভালো মানের, এগুলোর জন্য দেখা যায় যে এক্সপেন্সটা বিয়ার করতে পারে না বলে অনেক সময় কাজটা করতে পারে না। ওই কি বলে, স্বপ্ন অঙ্কুরে শেষ হয়ে যায়, এরকম একটা ব্যাপার। কিন্তু ফোন দিয়ে ফিল্ম মেক করার ব্যাপারটা সবার মাথায় আসার পর এটা কিন্তু অনেক শিক্ষার্থীরাই মানে নিজেদের এই ছোট্ট ফোনটা দিয়ে দেখা যায় যে তাদের স্বপ্ন পূরণের এক ধাপ সিঁড়ি পার করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আবার আরেকটা ব্যাপার হচ্ছে মোবাইল ফিল্ম মেকিং এর আরেকটা সুবিধা আমি মনে করি যে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় বহন করা কিন্তু অনেক ইজি। যদি আপনাকে অনেকগুলো ডিভাইস ক্যারি করে নিয়ে যেতে হয় সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে আপনাকে অনেক ঝামেলা পোহাতে হবে। কিন্তু যদি আপনি একটি ছোট্ট ফোন দিয়ে সেটা করতে পারেন, আপনি কিন্তু আপনার ফোনটা পকেটে নিয়ে আপনার যেখানে ইচ্ছা সেখানে চলে যেতে পারছেন। তো এটা ক্যারি করাটা অনেক ইজি না? আর আরেকটা ব্যাপার আমার কাছে মনে হয়েছে যে আপনি হ্যাঁ যদি আপনার ফোনের সাথে আপনি ছোটখাটো আরো কয়েকটা ইনস্ট্রুমেন্ট অ্যাড করেন, যেমন আপনি যদি আপনার কাছে একটি গিম্বল রাখতে পারেন, বা আপনি যদি আপনার কাছে খুব ভালো মানের একটা পাওয়ার ব্যাংক রাখেন, বা আপনি যদি একটা মোবাইল লেন্স রাখেন, সেই ক্ষেত্রে কিন্তু খুব ভালো মানের ফুটেজ আমার মনে হয় যে কালেক্ট করা সম্ভব। আর আরেকটা কথা হচ্ছে কি, ট্রিক্স যদি জানা থাকে, কারো যদি ভালো আইডিয়া থাকে, যদি এই বিষয়ে একটু ভালো ধারণা থাকে, তাহলে ফোনটা দিয়েই চাইলে অনেক ভালো কাজ করা যায়। আর আরেকটা কথা হচ্ছে, ধরুন আপনার কাছে একটা আইফোন আছে, বা যদি কোনো স্যামসাং এর কোনো ফ্ল্যাগশিপ ফোন যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু কোনো কথাই নেই। আমার মনে হয় যে এক্ষেত্রে অনেক ভালো ভিডিও করা সম্ভব। হ্যাঁ, অবস্টেকল আছে, সীমাবদ্ধতা সব জায়গায় থাকবে, কিন্তু আমার মনে হয় যে এই সীমাবদ্ধতাগুলোকে সীমাবদ্ধতা হিসেবে না দেখে আমার মনে হয় এগুলোকে চ্যালেঞ্জ হিসেবে নেওয়া উচিত, তাহলে হয়তো অনেক ভালো করা সম্ভব। যেমন আমি যে আনুষঙ্গিক যন্ত্রগুলোর কথা বললাম, যেমন গিম্বল বলেন, বা ভালো মানের আপনি কোনো সেলফি স্টিক বলেন, বা পাওয়ার ব্যাংক বলেন, যাই বলেন না কেন, হয়তো এগুলো খুব ভালো মানের পাওয়াটা একটু টাফ হয়ে যায়, তারপরেও আপনি যদি পারেন আপনি কিন্তু চাইলে কালেক্ট করে নেওয়া সম্ভব, মানে আপনি যদি একটু চেষ্টা করেন। আবার এরকম হতে পারে যে আমাদের সত্যি কথা বলতে সবার কাছেই তো অনেক ভালো মানের অ্যান্ড্রয়েড ফোন থাকে না, ম্যাক্সিমামের কাছে দেখা যায় যে একটা মোটামুটি মানের ফোন থাকে। তো এই ক্ষেত্রে দেখা যায় যে রঙিন ফুটেজ নিতে একটু সমস্যা হয়ে যায়, বা দেখা যায় যে সিনেমাটিক যে ফরম্যাটটা, সিনেমাটিক ফরম্যাট বলতে আপনার 24/সেকেন্ড ফ্রেমে যে ভিডিওটা করা হয় সেটা হয়তো অনেক ফোন দিয়ে করা যায় না, ম্যাক্সিমাম ফোনেই হচ্ছে আপনার 30 ফ্রেম/সেকেন্ডে ভিডিও করার অপশন থাকে। তো এক্ষেত্রে একটু সমস্যা পোহাতে হয়, সিনেমাটিক ভাইবটা পেতে একটু কষ্ট করতে হয়। কিন্তু আমার মনে হয় যে সব জায়গায় সীমাবদ্ধতা থাকবে, এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আর আরেকটা কথা হচ্ছে কি, আমরা না অনেকেই মনে করি যে আমাদের তো ফোন দিয়ে ভিডিও কালেক্ট করতে হচ্ছে বা ভিডিও করতে হচ্ছে, এক্ষেত্রে হয়তো নয়েজ পলিউশন হতে পারে। সত্যি কথা বলতে নয়েজ পলিউশন না সব সব রকম ফোনেই হয়, আপনি যত ভালো ডিভাইস দিয়ে করেন, এটা আমার কাছে মনে হয়েছে। কারণ আমার দেখেছি যে ওরা মানে আমার 2-4 জন ফ্রেন্ড আছে যারা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট করে ইউটিউবের জন্য। তো ওদেরকে আমি দেখেছি যে ওরা খুব ভালো ভালো ফোন ইউজ করে বা ভালো ভালো ডিভাইস ইউজ করে ওদের ভিডিওটা বানানোর জন্য, কিন্তু সেক্ষেত্রেও আমি দেখেছি যে ওরা শব্দ ধারণের জন্য আলাদা ডিভাইস ইউজ করে। তো আমার মনে হয় যে এরকম ছোট ছোট যদি আপনি আপনার ফোনের সাথে ছোট ছোট এইসব ট্রিক্স ইউজ করলে ফোন দিয়েও চাইলে অনেক ভালো কিছু করা সম্ভব। এবং আমাদের জেনারেশন থেকে শুরু করে আমাদের যে নেক্সট জেনারেশন, এটার ফিউচার আমার মনে হয় এই ফোন দিয়ে শুধু ন্যাশনালি না, চাইলে তারা ইন্টারন্যাশনালি একটা সময় কাজ করতে পারবে। আমার বিশ্বাস তাদের এই ছোট্ট ফোনের মাধ্যমেই আমাদের করা কাজগুলো ন্যাশনাল থেকে শুরু করে ইন্টারন্যাশনাল চলচ্চিত্র উৎসব তো ঘুরে তো আসবেই, এবং বিজয়ের মালা হাতে নিয়ে দেশে ফিরবে।
আমি এই ব্যাপারটাকে খুবই পজিটিভলি দেখছি। আমার কাছে মনে হয় যে আহ, এই মোবাইল ফিল্ম মেকিং যে ব্যাপারটা, মোবাইল দিয়ে ফিল্ম তৈরি করার যে ব্যাপারটা, এইটা যদি ধরে রাখা যায় বা এইটাকে নিয়ে যদি আরো কাজ করা যায়, তেমন অনেকেই কিন্তু এই ব্যাপারে জানেন। তো এই ব্যাপারটা নিয়ে যদি ছোট ছোট ওয়ার্কশপ আয়োজন করা যায়, ইউনিভার্সিটি গুলোতে ছেলেমেয়েদেরকে এই ওয়ার্কশপ অ্যাটেন্ড করার সুযোগ দেওয়া হয়, তাদেরকে আরো জানানো যায়, তাদের এবং সবাই মিলে যদি এই ব্যাপারটাতে আরো প্রচার করা যায়, সেই ক্ষেত্রে আমার মনে হয় যে মোবাইল দিয়ে ফিল্ম মেক করেও অনেক ভালো কিছু করা সম্ভব। জি অবশ্যই আপু, আমাদের সবারই মনে হয় যে এরকম মানে পার্সোনালি আমার নিজের মনে হয় যে এরকম ধরনের কোনো অপরচুনিটি যদি পাওয়া যায়, যে মোবাইল ফিল্ম মেকিং বা এসবের জন্য রেকগনিশন পাওয়া, তাহলে এটা আসলে খুবই বড় একটা পাওয়া হবে। খুবই ইজি এবং স্বল্প খরচের মধ্যে এই জিনিসটা করা যাবে এবং স্টুডেন্টদের জন্য এটা অনেক বড় একটা অপরচুনিটি। তো আমি এখন আসিফ ইকবাল ভাইয়ের কাছে জানতে চাবো, ভাই আপনার মোবাইল ফিল্ম মেকিং নিয়ে ধারণাটা কিরকম? আমারটা আমি যা বলবো আমি ভাবছিলাম মানে ওই কথাটা শুনে সব অনামিকা বলে দিচ্ছে, তো আমি এক্সট্রা তেমন কিছু বলার নেই, বাট কিছু জিনিস অ্যাড করব। যে হ্যাঁ, আমি যেটা মনে করি যে অবশ্যই মোবাইল ফিল্ম হচ্ছে খুবই কম খরচে করা সম্ভব হয়, হ্যাঁ খুবই লো বাজেটে। কিন্তু অনেক সময় হচ্ছে কি হয় ব্যাপারটা যে আপনার স্টোরিটা তখন লিমিটেশনে চলে আসে। মানে যেটা আমি পার্সোনালি মনে করি যে মোবাইল ফিল্ম মেকিং এর ক্ষেত্রে হয় স্টোরিটা অনেক সময় ফ্যাক্ট করে যে আপনি যখন একটা স্টোরি লিখবেন তখন আপনার মাথায় রাখতে হবে যে আমি কি দিয়ে মেক করব। কারণ আপনি আপনি একটা স্টোরি নিজের মতো, হ্যাঁ কারণ আমরা কখনো মাথায় রাখি না, আমরা কখন নিজের মন থেকে যেটা আসে আমরা ওইটাই স্ক্রিপ্টে করে ফেলি, স্টোরি লিখি স্ক্রিপ্টিং করি। তারপরে যখন আমরা দেখি যেটা মোবাইল দিয়ে বানাতে যাবো তখন অনেক লিমিটেশন চলে আসে যে না আমি আচ্ছা আমি তো এই জিনিসটা করতে পারতেছি না, আচ্ছা আমি তো এইভাবে ফোকাসটা এভাবে নিতে পারবো না, এটা তো হতে হলে ক্যামেরা লাগবে, তো আমার কাছে ক্যামেরা নেই। তো আমি জাস্ট বলবো যে যারা হচ্ছে মোবাইল ফিল্ম মেকিং করতে চায় বা হচ্ছে কম লো বাজেটে ফিল্ম গুলো মেক করতে চায় এবং রিকগনিশন পেতে চায় তাদের জন্য একটাই কথা থাকবে যে আপনারা যখন স্টোরি লিখবেন বা স্ক্রিপ্টিং করবেন তখন মাথায় রাখবেন যে না আমি মোবাইলে বানাবো এটা, আমার কাছে টাকা নেই, আমার কাছে এগুলা রেন্ট করার মতো টাকা নেই যে আমি রেন্ট করব একজন, সো এই টাকা পয়সা আমার কাছে নেই, তো আমি কিভাবে করবো, আমি মোবাইল দিয়ে করবো। তো আমি যখন স্টোরিটা লিখবো স্ক্রিপ্টিং করবো আমি ওইটা মাথায় রাখবো যে না আমি আচ্ছা আমি এইভাবে করবো, আমি মোবাইলে করবো, সো এই জিনিসটা আমার বাদ দিতে হবে স্টোরি লেখার পরে। স্ক্রিপ্টিং এর সময় আমার জিনিসটা মনে রাখতে হবে, খেয়াল রাখতে হবে যে না আমি যখন যেহেতু আমি এটাতে করতেছি মোবাইলে করতেছি তো এই জিনিসগুলো আমাকে মাথায় রাখতে হবে, এগুলো আমি ফোনে করতে পারবো না। তো ফোনে করতে গেলে হয়তো আমার বেটার ভিউ আসবে না, সো একটা মানে খারাপ ভিউ থেকে ওইটা না রেখে অন্য কিছু করাটাই আমার মনে হয় বেটার হয়। আর হচ্ছে আমি আমি অলরেডি যে দুইটা নিজে শর্ট ফিল্ম করেছি আমি করছি, মানে আমি লাকি যে আমি আমার ভাই ব্রাদার পেয়েছি, আমি জিরো বাজেটে করছি, দুইটা ফিল্মই জিরো বাজেটে করা, কোনো আমার টাকা লাগে কিন্তু আমি ক্যামেরা দিয়ে করছি, আমি লাইট ইউজ করছি। কিন্তু ওইটা হচ্ছে আমার লিঙ্ক আপের কারণে। আমি মনে করি না যে মানে লিঙ্ক আপ মানে আপনি যদি মানে মোবাইলের বাইরে যেতে চান লো বাজেট ফিল্ম করতে বা হচ্ছে জিরো বাজেট ফিল্ম করতে, তা আপনার লাগবে হচ্ছে লিঙ্ক আপ, যারা আপনাকে বিলিভ করবে, যারা আপনাকে ফ্রিতে তাদের জিনিসগুলো ইউজ করতে দিবে, ফ্রিতে এডিট করে দিবে, ফ্রিতে একটু সাউন্ডটা ঠিক করে দিবে। ওটা যদি আপনার না থাকে, ওই লিঙ্ক আপে যদি আপনার না থাকে তার জন্য তাহলে আপনার জন্য মোবাইল ফোন থেকে বেস্ট কিছু হয় না। আর যেটা অনামিকা বললো হ্যাঁ কিছু ছোট ছোট ডিভাইস, আমি বলি সাউন্ড ওই যে সাউন্ডের যেটা কথা বললাম যে অডিওর জন্য কিন্তু এক্সট্রা ডিভাইস মানে ওইভাবে বড় কোনো ডিভাইসও দরকার হয় না। আপনি যদি স্যামসাং একটা ফোন নিয়ে অডিও নেন এর থেকে বেটার অডিও আপনি পাবেন না ফোনের ক্ষেত্রে। সো আপনি স্যামসাং মোবাইল আপনি ডাবিং এর জন্য স্যামসাং মোবাইল ইউজ করতে পারেন, একটা হেডফোন নিয়ে স্যামসাং মোবাইলে আপনি অডিও রেকর্ড করলেন, এর থেকে বেটার কিছু হয়ই না, মানে এতই স্মুথ হয়। সো মানে টাকা পয়সা আমরা যারা বলে যে হ্যাঁ টাকা লাগবে টাকা লাগবে কেন করতে পারতেছো না, কারণ আমার আমার অনেক পরিচিত আছে, আমার ছোট ভাই ব্রাদার আছে, আমার ফ্রেন্ডরা আছে যারা হচ্ছে আমার সাথেই ফিল্ম সোসাইটি শুরু করছিল। তারাও এক সময় ভাবছিল তারা মানে স্টোরি দেখাবে, তারা একটা স্টোরি ভাবছে অনেক ভালো ভালো আমার থেকেও, আমি মনে করি যে তারা যে স্টোরি লিখছিল আমার থেকেও বেটার, কিন্তু তারা করতে পারে না, তাদের মাথায় একটা ছিল না এত টাকা পয়সা লাগবে, আমি এত বড় ভাবে করব না ভাই, আমি আমি এত প্রথমে যদি আমি চিন্তা করি আমি এত বড় ভাবে করব একটা ফিল্ম, তাহলে হবে না, আমাকে শূন্য থেকে শুরু করতে হবে। আর শূন্য থেকে শুরু করার ক্ষেত্রে মোবাইল ফিল্ম মেকিং থেকে বেটার কিছু মনে হয় না আমাকে, মানে মনে হয় না কিছু আছে।
কারণ হচ্ছে আমি যখন এই রিসেন্টলি যখন করোনা লকডাউন হলো আমি বাড়ি চলে যাই নরসিংদীতে, দেন আমি জুন মাসে ব্যাক করি, অফিস খুলে যায় জুন মাসে ব্যাক করি। তো আমি হচ্ছে জুন মাসে যখন ব্যাক করি, জুন মাসে আমি হচ্ছে বাসা থেকে আমি প্রথম এক সপ্তাহ দেখি যে বাসা থেকে অফিস ঢোকা পর্যন্ত আমি কি কি চেঞ্জ দেখলাম। দেন সার্টিন মহল আর এটা তো আমি ফিল্মিং করতে পারি। দেন আমি ফিল্মিং করে 3.5 মিনিটের একটা কোনো ফিল্মিং কি আমি ফোন নিয়ে হাঁটতেছি, 7-8টা শট হয়েছে, লং শট চলতেছি, আমি দেখতেছি ওই মাঝখানে যে হ্যাঁ কি কি চেঞ্জ হয়েছে, দ্যাটস ইট। ফোন ছাড়া এই ফিল্ম সম্ভব না। আপনি একটা ক্যামেরা নিয়ে এইভাবে সারাদিন মানে আপনি বাসা থেকে বেরোচ্ছেন অফিস পর্যন্ত একটা ক্যামেরা নিয়ে আপনি এভাবে হাঁটতে পারবেন না। বুক বরাবর একটা ক্যামেরা নিয়ে যে আপনার পয়েন্ট অফ ভিউ দেখানোর জন্য আপনি হাঁটতেছেন, এটা পসিবল না, সম্ভব হয় না। তো আমার কাছে ফোন ছিল, আমি ফোনটা পকেটে রেখে দিছি, আমি হাতে নিয়ে হাঁটতেছি, কেউ বুঝতেও পারে না যে আমি এখানে একটা কিছু ক্রিয়েট করতেছি। সো ফোন ইটস মানে গ্রেট আমার মতে, মানে শুরু করার জন্য ফোন থেকে বেটার কিছু হতে পারে না ফিল্ম মেকিং। আপনার কথা অনুযায়ী মানে আমারও যেটা মনে হয় যে একটা ভালো জিনিসের অবশ্যই একটা খারাপ সাইড থাকে, এবং সেই ক্ষেত্রেই জিনিসটা দেখা যায় যে আমাদের মধ্যে কিছু লিমিটেশনস চলে আসে। প্রত্যেকটা ভালো জিনিসেরই কিছু না কিছু একটা লিমিটেশন থাকে। তো মোবাইল ফোনের লিমিটেশন যেরকম স্ক্রিপ্টিং এর ক্ষেত্রে হয়, ভালো ভালো কিছু জায়গা আমাদের স্কিপ করে যেতে হয়। আবার অ্যাডভান্টেজ বলতে যে আপনি যেটা লাস্টে বললেন যে খুবই ভালো ভালো ফুটেজ নেওয়া যায় ইজিলি পয়েন্ট অফ ভিউ দেখানোর জন্য। তো সেই ক্ষেত্রে জিনিসটা আসলে আমার কাছে খুবই ভালো মনে হয়। এখন আপনার কাছে হচ্ছে আমি জানতে চাবো যে আপনি যেহেতু 2টা ফিল্ম মেকিং এর কথা বললেন যে আপনার 2টা প্রোডাকশন, তো সেই প্রোডাকশনের 2টার ব্যাপারে আমি একটু জানতে চাই। আপনার যে জিরো বাজেট হ্যাঁ কাঁচা হাতে এবং জিরো বাজেট, তো এটার ক্ষেত্রে কি হয় যেটা মোবাইল ফিল্ম মেকিং এর মতো লিমিটেশন গুলো চলে আসে। কারণ হচ্ছে আমার যে ফার্স্টের ইয়েটা ছিল ওটা হচ্ছে আমি 2000 মেবি আমি হচ্ছে 16 সালে হচ্ছে আমাদের মানে তখনকার সেক্রেটারি ছিল আমাদের শাওন ভাই, তো ওনার আন্ডারে আমি হচ্ছে বসন্ত বিদায় নামে একটা শর্ট ফিল্মে ওনার আন্ডারে এডি ছিল আমি। তো ওইটার জন্য পদ্মার চর মানে ইয়েতে মাওয়ার উপরে ওইখানে গিয়ে শুট করা হয় আর কি। তো ওইখানে যে এক্সপিরিয়েন্সটা আমি নিজে গ্যাদার করি একটা শুটে, ওইটাই হিউজ ছিল। কারণ হাঁটু পানিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুট করা, কারণ ওটা হচ্ছে যেহেতু পদ্মার চর এলাকা, তো এখানে পানি আর পানি, তো এখানে মানে যে এক্সপিরিয়েন্সটা ছিল ওইটাকে আমি ভাবছি যে 17 সালে না আমার মনে হয় আমি একটা নিজের জন্য ছোট কিছু একটা ক্রিয়েট করি। কারণ ওই তখন শাওন ভাইয়ের কি মানে ওনাকে আমি খুব মানে শ্রদ্ধাও করি এই কারণে যে উনি অলওয়েজই আমাকে এই ব্যাপারে মানে একটা পিছন থেকে পুশ করে গেছে, পিছন থেকে একটা পুশ ওনার ছিল যে হ্যাঁ তুমি করো সমস্যা নেই, তুমি করো, আমি আছি, যে কোনো হেল্প আমি আছি, তুমি করো। দেন হচ্ছে তখন আমি 2017-তে আর কি ফার্স্ট যে স্টোরিটা লিখি আর কি, তখন স্ক্রিপ্টিং আমি জানি না কিভাবে করতে হয়, আমি জাস্ট স্টোরিটা লিখি। তখন যেটা বললাম যে লিমিটেশনের কথাটাই, তখন আমি অনেক কিছু ভাইবা ফেলছি যে আমি অনেক কিছু করবো, অনেক ভাবে করবো। দেন কি দেখলাম যে না, প্রথম ফিল্মে আমি কিছু জানি না, আমার পক্ষে এত কিছু করা সম্ভব না। যদিও হ্যাঁ আমি আমার বড় ভাইয়ের কাছ থেকে ক্যানন 6D ক্যামেরা নিলাম, দামি ক্যামেরা, যেটা হচ্ছে সবাই নাটক পর্যন্ত শুট করে ওই ক্যামেরায়। আমি হচ্ছে আমার ফার্স্ট 5 মিনিট একটা ফিল্মের জন্য ওইটা ওনার কাছ থেকে ধার নিয়েছি, ভাই আমি টাকা দিতে পারবো না, আমাকে ভাই ক্যামেরা দেন। উনি হচ্ছে ফটোগ্রাফার, তো আমি বললাম আমাকে ভাই ক্যামেরা দেন। উনি দিয়ে দিল, উনি লেন্সও দিয়ে দিল, ওনার 2টা লেন্স ছিল, উনি লেন্স 2টা দিয়ে দিচ্ছে। আরেক ভাইয়ের কাছে ওনার কাছে আরেক বড় ভাই ছিল, উনিও ফটোগ্রাফার, ওনার কাছে আমি গিয়ে বললাম যে ভাই আমার তো 70-200 লেন্স লাগবে, জুম লেন্সটা আমাকে একটু দেন ভাই। কেন, যে এই ভাই আমি একটা কাজ করবো। আচ্ছা ঠিক আছে, যেভাবে নিয়ে যাচ্ছে সেভাবে দিয়ে যাবে, তাহলেই কোনো সমস্যা নেই। তো ওনার কাছ থেকে আমি ফ্রিতে লেন্স পাইছি। এই আমরা জানি যে রেন্ট কিরকম রেন্ট নেয় যদি আমি একদিনের জন্য ইউজ করতে যাই লেন্স বা ক্যামেরা। দেন হচ্ছে দিয়ে ফয়েল পেপার দিয়ে এর উপরে লাগিয়ে হচ্ছে আমি হচ্ছে রিফ্লেক্টর তৈরি করি আমরা। তারপর হচ্ছে আরো যে 3-4 জন আমার ফ্রেন্ড ছিল, ভাই এবং জুনিয়র ছিল, এদেরকে নিয়ে আচ্ছা ঠিক আছে আমরা মেকিং এ যাবো। আমরা হচ্ছে সাডেনলি চলে যাই রমনাতে। আমি আগের দিন হচ্ছে মানে শুটিং এর আগের দিন চলে যাই, হ্যাঁ কোথায় আমি বসে শুট করব। দেন রমনাতে একদিনে শুট। এবং যেটা হয় কাঁচা হাতের কাজ বলি না আমি, যে আমরা মাথায় থাকে না তখন, আমি হচ্ছে ব্যাটারি নিয়ে যাই একটা, তো দুপুরের মধ্যে আমার ব্যাটারি শেষ, আমার ব্যাটারি নেই। দেন হচ্ছে আমি বিকেল পর্যন্ত বসে থাকি,
বসে থেকে আরেকটা ব্যাটারি নিয়ে এসে দেন হচ্ছে বিকেল আমি বাকি শুট করি। তো ওই একটা আমার ফিল্ম ছিল যে একই মানে, এবং আমার যেটা বললাম যে স্ক্রিপ্টিং এর ক্ষেত্রে যেটা হয়েছে আমি দেখলাম যে আমার ক্ষেত্রে মানে একদিনে শুট করতে গেলে বাজেটটা মানে জিরো বাজেটে করতে গেলে কোনো টাকা পয়সা যদি আমি খরচ করতে না যাই তাহলে আমরা মুভ করা যাবে না। আমি অনেক লোকেশন ভাবতে পারবো না, আমাকে এক লোকেশনে করতে হবে। আমি সবাইকে একটা লোকেশন দিয়ে দেবে, সবাই চলে আসবেন এই জায়গায়, সবাই চলে আসে ওই এক লোকেশনে এক জায়গায় বসে একই ইয়েতে আমার শুট শেষ হয়ে যায়। দেন হচ্ছে ওই যে এডিটিং, যে শাওন ভাই যেটা বললাম যে শাওন ভাই অলওয়েজ আমাকে একটা পুশ দেয় যে হ্যাঁ তুমি করো আসিফ তুমি করো। তো শাওন ভাইয়ের ইয়ে করে। আর সেকেন্ড যেটা হচ্ছে ওটা হলো 2018-তে, মানে মাঝখানে আমি অনেক খুব বিজি, কারণ আমি যেটা বললাম যে আমি থার্ড ইয়ার থেকে হচ্ছে একটা ফিল্ম কোম্পানির সাথে প্রোডাকশন কোম্পানির সাথে আর কি যুক্ত হই। তো সেই কারণে হচ্ছে 17-এর পরে আমি আর তেমন সময়টা হয়ে ওঠে না আর কি যে আমি আরেকটা জিনিসে, কারণ হচ্ছে ওই একটা করে আমার অনেক পরিমাণে হেডেক হয়ে যায় যে না ইটস নট ইজি টাস্ক, যে আমি বললাম আর করে ফেললাম, ফিল্ম মেকিং এত সহজ না। তো আমি হচ্ছে এবং আমাদের দুইটা প্রোডাকশন নামে আমাদের এই মাঝখানে ওই কোম্পানি থেকে, তো 2018 পর্যন্ত আমি আর তেমন কোনো সময়ই পাই না যে আমি ইয়ে করব। কিন্তু আমার এটা ভালো হয়েছে যে আমি অনেক কিছু জানতে পারি ওই দুইটা প্রোডাকশনের থেকে, একটা শর্ট ফিল্ম একটা ফিচার ফিল্ম। আপনি নাম শুনছেন মনে মেড ইন বাংলাদেশ, এটা হচ্ছে যে এবার এবছর অস্কারের জন্য মানে বিবেচিত, সরি গোল্ডেন গ্লোবের জন্য, গোল্ডেন গ্লোব আমেরিকাতে যেটা হয় অস্কারের আগে, সেটার জন্য মানে নমিনেশনের জন্য বিবেচিত হচ্ছে আর কি। তো ওইটাতে কাজ করে, ওইটাতে মানে হোল ইন হোল প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে আমি মানে মনে হয় যে তারপরে যে না এখন আমি অনেক কিছু জানতে পারছি, এখন মনে হয় আমি সেকেন্ড কাজে হাত দিতে পারি। দেন আর কি আমি সেকেন্ডটাতে হাত দিই, ওইখানে আমি একটু ট্রাই করি যে না একটু লোকেশন চেঞ্জ করে একটু বড় করে আমি ট্রাই করি এই আর কি। তো দুইটা ফিল্ম আমি করি এবং খুবই বাজে কাজ হয়েছে দুটোটাই। কারণ আমি নিজে যখন আমি অন্যান্য মানে শর্ট ফিল্ম দেখি ইয়েতে ইউটিউবে ইন্ডিয়ান কিছু, মানে আমি মুগ্ধ, আমি ইন্ডিয়ান বিশেষ করে সাউথ ইন্ডিয়ানদের ফ্যান শর্ট ফিল্ম মেকিং এ। তারা হচ্ছে তাদের স্টোরি মানে শর্ট ফিল্মে তারা এত সুন্দর সুন্দর স্টোরি নিয়ে আসে, জাস্ট অ্যামেজিং। তো আমি মনে করি যে ভাই আমি ওই তাদের 100 ভাগের 1 ভাগেও নাই, আমার যাইতে হবে মানে শর্ট ফিল্মের ক্ষেত্রে। আমি ফিচার ফিল্ম তো দূরের কথা, এটা অনেক দূরের ব্যাপার, মানে তারা যে কোনো মানে বলুন না সাউথ ইন্ডিয়ানরা মানে আমার মনে হয় যে শর্ট ফিল্মের ক্ষেত্রে খুবই আগায় আছে। তারা তাদের মানে স্টোরি বলি, তাদের মেকিং বলি, এবং শর্ট ফিল্ম না ইন্ডিপেন্ডেন্ট ফিল্মও তারা সেম কাজটা করে। তো আমি ওইগুলো দেখার পরে নিজে ফার্স্ট্রেট হয়ে যায় যে আমি কি করছি এগুলা, এই আর কি। না অবশ্যই প্র্যাকটিস মেক্স পারফেক্ট, তো অবশ্যই আপনার কাজ সামনে আরো ভালো হবে এবং আমরাও আপনাদের কাজ ফলো করব, আপনাদের কাজ দেখব, আমরা আপনাদের কাজ দেখতে চাই। তো আমাদের এখানেও হচ্ছে যে শর্ট ফিল্ম গুলা আসে সেগুলো খুব ভালো, আপনিও আমাদের যেই স্ক্রিনিং হবে সামনে সেখানে আপনি থাকবেন অবশ্যই আমাদের সাথে। তো এখন আমি অনামিকা আপুর কাছে জানতে চাচ্ছি যে আপু আপনার এই যে ডিএমএফএফ এ আপনি ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে রেজিস্ট্রেশন করেছেন, আমাদের টিমে আপনি যোগদান করেছেন, তো আপনার এই ডিএমএফএফ থেকে এক্সপেকটেশন? ডিআইএমএফ এর থেকে আমার এক্সপেকটেশন প্রথমত আমি যেটা বলবো, আমার নিজের কিন্তু একটা ভুল ধারণা ছিল, আমি আপনাকে বলেছি একটু আগে, যে আমি মনে করতাম সিনেমা প্রেমী বা সিনেমা নিয়ে কাজ করতে হলে, চলচ্চিত্র নিয়ে কাজ করতে হলে কেবলমাত্র এই বিষয়ে পড়াশোনা করতে হবে। তো আমার যেরকম ভুল ভেঙেছে, আমি চাইবো আমার মতো যাদের ভুল ধারণা আছে ডিআইএমএফ যেন সবচেয়ে প্রথমে এই মানুষগুলোর ভুল ধারণা ভেঙে দেয়। অন্যান্য বিষয়ে পড়াশোনা করেও চাইলে নিজেই পড়াশোনা করে বা ছোট ছোট কাজ করে ভুল থেকে শিক্ষা নিতে নিতেই বা ভুল থেকে শিখতে শিখতেই যে কাজ করা যায়, এই বিশ্বাসটা যেন ডিআইএমএফ সবার মনে গেঁথে দিতে পারে খুব শক্ত করে। এবং দ্বিতীয়ত মোবাইল দিয়েও যে চলচ্চিত্র নির্মাণ করে শুধুমাত্র দেশের গণ্ডিতে নয়, দেশের বাইরেও ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক ভাবে যে প্ল্যাটফর্ম গুলোতে নিজেকে তুলে ধরা যায়, সেই ব্যাপারটি যেন আনাচে কানাচে তৃণমূল পর্যায় থেকে শুরু করে সব জায়গায় যেন এই ব্যাপারটি ডিআইএমএফ পৌঁছে দিতে পারে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আমি মনে করি যে
আমার কাজই কিন্তু আমাকে আমার দেশের কাছে রিপ্রেজেন্ট করবে যখন আমি সেটা দেশের মধ্যে করব। আর আমার কাজই কিন্তু বাইরের কান্ট্রিতে আমাকে রিপ্রেজেন্ট করবে আহ আমার দেশ হিসেবে, তাই না? সো আমার মনে হয় যে আমরা যে কাজগুলো করব, মানে মোবাইল দিয়ে আমরা যদি চলচ্চিত্র নির্মাণ করি এবং এটার কোয়ালিটি যদি ভালো রাখতে পারি, বা এটা যদি এমন এমন মানের তৈরি করা যায় যেটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম গুলোতে আমরা বিভিন্ন কম্পিটিশনের জন্য পাঠাতে পারি, বা হ্যাঁ বিভিন্ন চলচ্চিত্র উৎসব গুলোতে আমরা পাঠাতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমার মাধ্যমে আমার দেশকে অন্য একজন মানুষ চিনবে, বা আমার মাধ্যমে আমার দেশকে অন্য 10টা দেশ দেখবে বা আমার দেশের নাম জানবে। এটা কিন্তু একটা বড় একটা বিষয়। এন্ড আমার কাছে মনে হয় যে মোবাইল ফিল্ম মেকিং দিয়ে এই জিনিসটা করা সম্ভব, এবং এর জন্য প্রয়োজন হচ্ছে প্রচুর প্রসার। তো আমি মনে করি ডিআইএমএফ এর যারা আছেন, যারা ডিআইএমএফ এর সাথে কাজ করছেন, প্রত্যেকের নিজের জায়গা থেকে আমি আশা করব তারা যেন বেশি বেশি করে মোবাইল ফিল্ম মেকিংটাকে প্রচার করে, তারা যেন বেশি বেশি করে প্রসার ঘটায়, এবং ডিআইএমএফ এর যে ফেস্টিভ্যালটা এটা শেষ হওয়ার সাথে সাথেই যেন এর কার্যক্রম শেষ না হয়ে যায়। মোবাইল ফিল্ম মেকিং নিয়ে যেন তারা ছোট ছোট কর্মশালা, আমি চাইবো একদম স্কুল পর্যায় থেকে তারা যেন শুরু করে, এবং যেটা বললাম যে ছোট ছোট উপজেলা লেভেল বলেন বা জেলা লেভেল বলেন, বা বিভাগীয় স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলো বলেন, সব জায়গায় যেন তারা কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীদেরকে এতে আগ্রহী করে তোলে এবং তাদেরকে জানার এবং তাদেরকে বোঝার সুযোগ করে দেয়। ডিআইএমএফ এর কাছে আমি এটাই এক্সপেক্ট করব। অবশ্যই আমরা আপনার এক্সপেকটেশনস ফুলফিল করতে পারবো, আই হোপ। তো সামনে দেখা যাক, কাজ করবেন আমাদের সাথে, আমরা দেখব কি করা যায় এবং আপনার এক্সপেকটেশনস ফুলফিল হয় কিনা। তো এখন আমি আসিফ ইকবাল ভাইয়ের কাছে জানতে চাবো যে আমি এই সেম কোয়েশ্চেনটাই কতক্ষণ আগে অনামিকা আহমেদ আপুর কাছে জিজ্ঞেস করেছিলাম। তো ভাই, আপনার ফিল্ম মেকিং এর ক্ষেত্রে কোন ডিপার্টমেন্টটাতে কাজ করতে বেশি পছন্দ? এটা আমি অলরেডি আপনাকে মানে আমার প্রিভিয়াস কোশ্চেনে আমি বললাম যে ডিরেকশন এটা অল টাইম আমাকে মানে আগে করতো না। আমি ফ্র্যাঙ্কলি বলি, আপনি যেটা বললাম যে ফার্স্ট ইয়ার 2015 সাল পর্যন্ত আমার কোনো প্ল্যানই ছিল না। তো কখনো এইভাবে ডিরেকশন আমাকে মেসমারাইজ করে নাই, যে বলা যে একটা গল্প বলা সেটা কখনো করে না। আমি অ্যাক্টর বেসড, স্টার বেসড মুভি দেখতাম, যে হ্যাঁ আমার ওকে ভালো লাগে, আমার মুভি দেখবো। মুভি দেখতাম হিন্দি। আমি ছোটবেলা মানে সবসময় আমি ফিল্ম দেখতে খুব পছন্দ করি। তো আমি ফিল্ম প্রচুর দেখতাম, বাট কখনো ইন্টেনশন ছিল না। বাট যখন আমি ফিল্ম স্টাডিজ আসার পর অ্যাকচুয়ালি বুঝতে পারলাম হোয়াট ইজ ফিল্মকে বুঝতে শিখলাম, তখন আমার ইয়ে কাছে না সবচেয়ে মানে টাফেস্ট টাস্ক হচ্ছে ডিরেকশন। এই ক্ষেত্রে হচ্ছে আমি মানে দুইটা মানুষের কথা কনফ্লিক্ট হয়। একজন হচ্ছে মার্টিন স্করসেজে, উনি বলছিলেন যে একজন ডিরেক্টর তখনই হবে যখন সে সবকিছু মেনটেন করতে পারবে। মানে এত এত মানুষকে মেনটেন করে যখন আপনি চলা শিখতে পারবেন, তখন আপনি অ্যাজ এ ডিরেক্টর মানে কাজ করতে পারবেন। আবার কোয়েন্টিন টারান্টিনোর একটা কথা বলছে মজার, এটার মানে কন্ট্রাডিক্টরি হয়েছে আমি মানে ওনাদের মাঝখানে হয় নাই, আমি যখন করছি তখন আমার কাছে হয়েছে। উনি বলছে যে ডিরেকশন ইজ ইজি টাস্ক, আপনি বেস্ট ডিওপি নিবেন, বেস্ট স্ক্রিপ্ট রাইটার নিবেন, বেস্ট প্রডিউসার নিবেন, বেস্ট সাউন্ড ইঞ্জিনিয়ার নিবেন, বেস্ট অ্যাক্টর নিবেন, অ্যাক্ট্রেস নিবেন, বাকি কাজ আপনি হয়ে যাবে। ডিরেকশন ইজ এ ইজিয়েস্ট টাস্ক। সো মানে এই দুইটা কন্ট্রাডিক্টরি আমার মাঝে, মানে আমি যখন পড়ি তো আমি মানে সবসময় ডিরেক্টরদের বাইট দেখি বা হচ্ছে ওনাদের কোটেশন গুলো পড়ি। সো ওইগুলো পড়তে পড়তে আর কি, এবং হচ্ছে মানে কিভাবে ফিল্ম মেকিং হচ্ছে, কিভাবে একটা ফিল্ম মানে শূন্য থেকে মেক হয়, এটা দেখতে দেখতে অ্যাকচুয়ালি হচ্ছে আমার আর কি মানে ডিরেকশনের দিকে যে না, আমি দেখলাম যে না, এটাই হচ্ছে সবচেয়ে টাফেস্ট টাস্ক বাট সবচেয়ে মজার টাস্ক। যে একটা স্টোরিকে আপনি মানে স্ক্রিনের সামনে প্রাণবন্ত করে তুলতেছেন, মানে এর থেকে আর কি হতে পারে সুন্দর জিনিস, যে আপনি যেভাবে মনে ভাবতেছেন ওইভাবেই হচ্ছে, ওইভাবেই প্রকাশ পাচ্ছে একটা জিনিস। তো আমরা কিন্তু ডিরেক্টরের থ্রুতে একটা মুভি দেখি। স্ক্রিপ্ট অবশ্যই, হ্যাঁ, যে স্ক্রিপ্ট লিখতেছে তারও একটা অবদান আছে, কিন্তু সেই স্ক্রিপ্টটাকে কিভাবে ভিজুয়ালাইজেশন করা হবে সেটা ডিরেক্টরের উপর থাকে। সো ডিরেক্টরের চোখ দিয়ে আমরা হচ্ছে সিনেমাটা দেখি।
তো দ্যাটস ওয়াই আর কি আমার মানে ডিরেকশনের প্রতি এত একটা ইন্টারেস্ট। আপনার কোটেশনটা আমার খুব ভালো লাগলো, যে আমরা একটা ডিরেক্টরের চোখ দিয়ে আমরা সিনেমা দেখি। এই কোটেশনটা আমার খুবই ভালো লেগেছে। তো যাই হোক, আমরা আমাদের এপিসোডের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো এখন আমরা আমাদের কমেন্ট সেকশনে, এই লাইভ সেশনের কমেন্ট সেকশনে যারা কমেন্ট করেছে তাদের কমেন্ট গুলো পড়ে তাদের কোয়েশ্চেন গুলো নিয়ে আমরা এই এপিসোডটি শেষ করব। তো প্রথমেই আমাদের এখানে কমেন্ট করেছেন জান্নাত ইভা। সে অনামিকা আপুকে জিজ্ঞেস করতে চেয়েছেন, তিনি হচ্ছে সে আসিফ ইকবাল ভাইকে জিজ্ঞেস করতে চেয়েছেন যে তার ফেভারিট জনরা কি। তো আপনি অলরেডি একবার বলেছেন, তো আপনি যদি আবার একটু রিপিট করেন। হ্যাঁ, আমার ফেভারিট, আমি আবারও বলতেছি যে আমার ফেভারিট কোনো জনরা নেই, বাট আমি হচ্ছে যে মুভিগুলো এনগেজ করে ওইগুলো দেখতে পছন্দ করি। আর হচ্ছে যদি মানে একদম স্পেসিফিক বলতেই হয়, আমাকে বলতেই হবে, তাহলে হচ্ছে রিয়েল কাহিনী, রিয়েল স্টোরি, যে ইন্সপায়ার্ড বা বেসড অন রিয়েল স্টোরি, যেগুলো হচ্ছে আপনাকে অনেক কিছু শিখাই দেওয়া যায় ফিল্ম শেষে, অনেক কিছু শিক্ষণীয় থাকে। তো এটাই আমি হচ্ছে দেখি, যে আমি যদি বলি যে একটা যদি আমাকে মানে বেছে নিতেই হয়, আমি হচ্ছে রিয়েলিটি বেসড মুভিগুলাই, যে রিয়েল স্টোরি বেসড মুভিগুলা সিলেক্ট করব। তো আমরা আসিফ ইকবাল ভাইয়ের থেকে আরেকটা কমেন্ট আছে, সেটাও আসিফ ইকবাল ভাইয়ের জন্য। তো সেইখানে হচ্ছে গিয়ে আপনাকে মানে একজন জিজ্ঞেস করেছেন, জান্নাত ইভা। তো সে আপনাকে জিজ্ঞেস করেছেন যে এখন পর্যন্ত আপনার এই ফিল্ম মেকিং জার্নিতে মোস্ট টাফেস্ট চ্যালেঞ্জ কি ছিল? মোস্ট টাফেস্ট চ্যালেঞ্জ ছিল, আমি ওইটাই বলবো যে আমার ফিল্ম মেকিং শুরুর আগে আমি যখন এডি হিসেবে কাজ করতে যাই শাওন ভাইয়ের ওখানে, মানে ওই দিনটার কথা আমি কখনোই ভুলি না। যে সকাল 4টা বাজে কল টাইম ছিল, ঢাকা থেকে সব অ্যাক্টর অ্যাক্ট্রেস এবং হচ্ছে টিমকে সাথে নিয়ে গাড়ি করে মাওয়া যাওয়া, ওইখানে থেকে হচ্ছে লোহজং যাওয়া, লোহজং থেকে নদী পার হয়ে হচ্ছে পদ্মা চড়ে যাওয়া, যেখানে আর কি পদ্মা রিসোর্টটা আছে আর কি, পদ্মা চড়ে যাওয়া, ওইখানে আবার মানে হাঁটু পানিতে। আমার একটা মানে একটা পিকচার আছে অল টাইমে হচ্ছে, মানে আসিফ ভাই যিনি ডিওপি ছিল, মানে দুইজন ডিওপি ছিল, তার মধ্যে একজন ছিল আসিফ ভাই। তো উনি আমাকে আমার বার্থডে এই পিকটা দিয়ে অল টাইম উইশ করে যে আমার আমি হচ্ছে মানে বিহাইন্ড দ্য সিন শুট করতেছিলাম, যে এডির পাশাপাশি যে বিহাইন্ড দ্য সিনের ফটোশুটটাও আমি করতেছিলাম। মানে হয় না যে ছোটখাটো ফিল্মে একজনের অনেক কাজ করতে হয়, তো আমি বিহাইন্ড দ্য সিনে ফটোশুট করতেছি। তো আমার হাতের নিচে হচ্ছে স্ক্রিপ্ট, আমার এক হাতে হচ্ছে আমার জুতা, কারণ হচ্ছে আমি হাঁটু পানিতে দাঁড়ানো, আর হচ্ছে আমার পকেটের এখানে ঝুলতে হতেছে ওয়াকি টকি, আমার এক হাতে ক্যামেরা, আমি ক্যামেরা দিয়ে ছবি তুলতেছি। তো ওই ছবিটা হচ্ছে আসিফ ভাই তুলে ফেলে আর কি। তো মানে ওই ছবিটা দেখলে আমার যখনই আমার চোখের সামনে আসে, আমি মানে আমার কথাটা মনে পড়ে যে হ্যাঁ, সকাল 4টা থেকে শুরু করে রাত 12টা বাজে বাসায় ঢুকা, ওইখান থেকে এসে এবং মেকিং টাস্ক, মানে ওইটা থেকে টাফেস্ট টাস্ক আজ পর্যন্ত আমি ফেস করি নাই আর কি। আর যদি মানে মেন্টালি বলি, মেন্টালি এটা আসলে খুবই চ্যালেঞ্জিং একটা টাস্ক ছিল আপনার জন্য। হ্যাঁ অবশ্যই, না ফার্স্ট ওটা ছিল আমার ফার্স্ট কোনো সেটে ঢোকা, যে ফিল্ম মেকিং হচ্ছে ওইখানে সেটে যাওয়া, ওটা ছিল আমার ফার্স্ট। তো ওইখানে 2016 সালে মানে এটা আমার জন্য বিগ থিং ছিল। আর হচ্ছে মেন্টালি যেটা যদি আমি বলি যে হ্যাঁ, মেন্টালি যদি আমি সবচেয়ে বেশি টাফেস্ট টাস্ক বা চ্যালেঞ্জ যেটা, এটা হচ্ছে যে আমি করবো কি করবো না। আমি একটা স্টোরি লেখার পরে সেটাকে আমি ফিল্মিং করবো কি করবো না, এটা হচ্ছে আমার জন্য সবচেয়ে টাফেস্ট টাস্ক হয়ে যায়। কারণ বলুন আমি অলরেডি 2টা করছি, কিন্তু হচ্ছে অলরেডি আমার 7 থেকে 8টা স্টোরি লেখা আছে, স্ক্রিপ্ট লেখা আছে 3-4টা ছোট গল্পে। কিন্তু আমি ওই যে যাবো কি যাবো না, যাবো কি যাবো না, আমি কি ফিল্মিং এ যাবো না যাবো না, আমি কি ফিল্মটা এখন বানাবো কি বানাবো না। তো এই ডিসিশনটা নেওয়া হচ্ছে সবচেয়ে বড় আমার জন্য, মানে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং মনে হয় যে আমি করবো কি করবো না। কারণ অল টাইমে যে মানে এত প্রতিবন্ধকতা থাকে আমাদের এই ছোটখাটো ফিল্ম মেকিং এর ক্ষেত্রে। আর যেটা বললাম যে হ্যাঁ হ্যাঁ, ভাবতেছি অনেক বড়, লিখতেছি অনেক বড়, কিন্তু এক্সিকিউশনের ক্ষেত্রে আসে না। তো প্রথম 2টা ফিল্মের পরে আমি এদিক থেকে অনেকটা মানে একটু চুপসাই গেছে যে না, আমি যেহেতু আমার হচ্ছে না ব্যাপারটা, আমি স্কিপ করি, আমি আরেকটু টাইম নেই, আমি আরেকটু টাইম নিয়ে দেখি আমি এই জিনিসটা করতে পারি কিনা, আমি একটু বাজেটটা মানে আমি একটু ফান্ড কালেক্ট করতে পারি কিনা। কারণ হচ্ছে আমি যেরকম স্ক্রিপ্ট লিখতেছি ওইরকম আমি এক্সিকিউট করতে পারতেছি না, তো আমি স্ক্রিপ্ট আমার বিফলে যাচ্ছে। তো আমি যেন আমি করতে পারি
ওটা দেখে আমি যে হ্যাঁ করবো কি করবো না লেখার পরে বসে থাকা, এটা হচ্ছে সবচেয়ে আমার চ্যালেঞ্জিং টাস্ক ফিল্ম মেকিং, এটা আমার ক্ষেত্রে। তো আপনি যে জিনিসটা বললেন, আসলে আমি এটাকে মনে মনে ইমাজিন করলাম যে এক হাতে জুতা, আরেক হাতের মধ্যে ক্যামেরা, হাঁটু পাটের উপর দাঁড়ানো। এটা আসলে আমার কাছে ইমাজিন করতে খুবই অবাক। আমি হচ্ছে ডনিভের মাধ্যমে আপনাকে পাঠিয়ে দেবো, আপনি দেখে নিয়ে তারপর আপনি বলবেন যে মানে ওইটা কি একটা সিনারিও ছিল। আমি ডনিভের মাধ্যমে আপনাকে ওইটা পাঠানোর ব্যবস্থা করবো, সমস্যা নেই। জি অবশ্যই অবশ্যই আমি ছবিটা দেখতে চাই। তো লাস্ট দুইটা কোয়েশ্চেন আছে, দুটো কোয়েশ্চেন অনামিকা আপুর জন্য। সিএ হিসেবে আপনার এই ক্যাম্পাস মানে আমাদের যে ক্যাম্পাস অ্যাম্বাসেডর জার্নি আমাদের ডিএমএফএফ টিমের সাথে, এটা আপনার এখন পর্যন্ত কিরকম লাগছে? সত্যি কথা বলতে আমার খুবই ভালো লাগছে, কারণ এই ধরনের কোন একটা কাজের সাথে এটাই আমার প্রথমবার যে আমি যুক্ত হয়েছি। আমি আগেও যেটা বলেছি যে আমার মনে হয় এখান থেকে আমি অনেক কিছুই শিখতে পারবো এবং অনেক গুণীজনের সান্নিধ্যে যেতে পারবো, যাদের কাছ থেকে আমি অনেক কিছু জানতে পারবো বলে আমার বিশ্বাস। এবং যেহেতু আমার সামনে চলচ্চিত্র নিয়ে যে কোনো সেক্টরেই হোক আমার কাজ করার ইচ্ছা আছে, আমার মনে হয় এই ডিআইএমএফ দিয়েই আমার যাত্রাটা শুরু হলো। আমি আশা করি এই যাত্রা আমাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাবে এবং আমার যে আগ্রহটা তৈরি হয়েছে। হ্যালো হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যালো, জি জি আপু। আচ্ছা, নেটওয়ার্কের প্রবলেম ছিল। সো আমি যেটা বলছিলাম যে আমার মনে হয়, হ্যাঁ, তো আমার মনে হয় যে আমার যে আগ্রহটা তৈরি হয়েছে চলচ্চিত্র কেন্দ্রিক ডিআইএমএফ এর সাথে কাজ করতে করতে, আমি আশা করি আমার আগ্রহটা আস্তে আস্তে আরো বাড়বে। এখান থেকে মানে ছোট ছোট জায়গাগুলো শিখতে শিখতেই আমি আশা করি একসময় আমি যে স্বপ্নটা দেখেছি, আমি মনে করি যে আমি আশা করি যে এই স্বপ্নটা যেন ঘুমিয়ে ঘুমিয়ে দেখা স্বপ্ন না হয়, এই স্বপ্নটা যেন ডিআইএমএফ এর মাধ্যমে জেগে জেগে দেখা স্বপ্নের মতো সত্যিতে রূপ লাভ করে। এই তো। হোপফুলি আপু আপনি আমাদের এই ডিএমএফএফ এ ক্যাম্পাস অ্যাম্বাসেডর জার্নি আপনার খুবই ভালো যাবে। আপনার কাছে লাস্ট কোয়েশ্চেন হচ্ছে, আপনি মানে কমেন্ট সেকশনে থেকে আপনার কাছে লাস্ট কোয়েশ্চেন হচ্ছে, আপনি কস্টিউম ডিপার্টমেন্টে কেন কাজ করতে চান? কস্টিউম ডিপার্টমেন্টে কেন কাজ করতে চাই, আসলে এখানে আমার যারা ফ্রেন্ড আছে বা আমার যারা পরিচিত আছে, আমি জানি না, ওরা আমাকে বলে যে আমার ড্রেস সেন্স নাকি ভালো। বা আমি যখন ছোট ছিলাম বলতে আমি যখন স্কুল কলেজে পড়তাম তখন আমার খুব ইচ্ছা ছিল যে আমি ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়বো, কিন্তু আনফরচুনেটলি সেটা হয়নি। ফরচুনেটলি আমি এখন এলএলবি করছি। তো যেহেতু ছোটবেলা থেকে আমার একটা ফ্যাসিনেশন ছিল ড্রেস ডিজাইন নিয়ে, আমার ভালো লাগতো এবং আমি এখনো আমার নিজের যে কোনো ড্রেস বলেন, আমি চেষ্টা করি নিজের ড্রেস গুলো নিজের মতো করে একটু ডিজাইন করে বানানোর। বা আমার যারা রিলেটিভ আছে, আমার যারা কাজিন আছে, ওরা দেখা যায় যে আমাকে নক করে বা আমার ড্রেসের প্রেইজ করে যে ওদের ভালো লাগতেছে। তো আমার কাছে মনে হয় যে আমি যদি এই সেক্টরটা নিয়ে কাজ করি হয়তো আমি ভালো করতে পারবো, এটা আমার মনে হয়। এন্ড যেহেতু আমার এই ব্যাপারে ইন্টারেস্ট আছে, আমি অলরেডি নিজের ড্রেস গুলো যত সিম্পলি হোক বা যেমনই হোক, আমি আমার নিজের ড্রেস গুলো যেহেতু নিজেই ডিজাইন করার ট্রাই করি, সো ফিউচার বাই নট। আমার যে ব্যাপারটা আমার ভালো লাগে, আর আমার মনে হয় কি যে আপনার যদি একটা জিনিস ভালো লাগে তাহলে কিন্তু এই কাজটা করার সময় কাজটা ভালো করা যায়। ড্রেস যেহেতু আমি যদি সামনে কখনো কাজ করি, আমার এই ব্যাপারটা নিয়ে কাজ করার ইচ্ছা আছে। ধন্যবাদ। এক্সেলেন্ট আপু, এক্সেলেন্ট। তো আমরা এখন আমাদের এই এপিসোডের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, এখন বিদায় নেওয়ার পালা। তো
বিদায় নেওয়ার আগে বলে রাখছি আমাদের সাথে আমাদের অডিয়েন্সরা সবসময় থাকবেন। ধন্যবাদ আসিফ ইকবাল ভাইয়া, ধন্যবাদ অনিমিকা আহমেদ আপু। আমাদের নেক্সট এপিসোডে আসছেন ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের ফিল্ম ক্লাব প্রেসিডেন্ট মোহাইমানুল ইসলাম রিফাত এন্ড ক্যাম্পাস অ্যাম্বাসেডর অফ ইউএপি নাবিলা নীলিমা। তো আশা করছি আপনারা সবাই আমাদের সাথে আগামী এপিসোডেও থাকবেন। আগামী এপিসোড দেখার আশায় এখন আমরা বিদায় নিচ্ছি। শুভরাত্রি।